So you all know that this is our fifth free life class, and in this class, I'm going to talk about practical use of passive voice, as well as I will show you a practical English conversation. I mean, how can you communicate with others people in English? I'll show you all the structure and timing. So first of all, we have to know about practical use of passive voice, and you have to know the actual definition of passive voice. What is voice? First of all, you have to know that things. কিছু কথা, here you can see, কিছু কথা, কিছু কাজ, কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে। আবার কিছু কাজ, কিছু ঘটনা অন্যের দ্বারা সম্পূর্ণ হয়। তো এই ধরনের কথা, কাজ বা ঘটনার প্রকাশভঙ্গিকে মূলত ভয়েস বা বাচ্য বলে। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন সবাই। দেখেন, ভয়েস দুই প্রকার। There are two types of voice in English: active and passive. অ্যাক্টিভ ভয়েসটা কি? যেখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে এবং সরাসরি কাজটি সম্পূর্ণ করতে প্রথমে থাকা সাবজেক্টটি প্রধান হিসেবে বিবেচিত হয়, তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল আমরা যে ধরনের সেন্টেন্স তৈরি করে থাকি বা বলে থাকি, বা যে ধরনের সেন্টেন্স আমরা শিখতে অভ্যস্ত, সেটাই মূলত অ্যাক্টিভ ভয়েস। এতদিন আমি আপনাদের যা পড়িয়েছি, আই ইট রাইস, হি ড্রাইভস এ কার, শি সিংস আ সং, এই দেখেন হি রিডস আ বুক, শি ড্রিউ আ পিকচার, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ সাবজেক্ট কাজ করে, সাবজেক্ট অ্যাক্টিভ থাকে, সক্রিয় থাকে, এটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলি। আর প্যাসিভ ভয়েসটা মূলত কি? সাবজেক্ট নিজে কাজ না করে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থেকে যদি ওই কাজটি অন্য কারো দ্বারা সম্পূর্ণ হয় বোঝায়, তবে তাকে প্যাসিভ ভয়েস বলা হয়। যেমন এখানে লেখা আছে, দেখেন, আ বুক ইজ রেড বাই হিম, আ পিকচার ওয়াজ ড্রন বাই হার, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। হ্যাঁ, একটা বই তার দ্বারা পড়া হয়, একটা ছবি তার দ্বারা আঁকা হয়েছিল। এখন এইখানে যে গ্রামেটিক্যাল ফাংশনের যে প্যাসিভের সেন্টেন্স গুলো লেখা, আমি আজকের এই ক্লাসটা থেকে আপনাদের এইভাবে শেখাবো না, বা এইভাবে এই বিষয়গুলোকে আমি দেখাবো না। আমি প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহারটা আমি দেখাতে চাচ্ছি। যেমন এইখানে দেখেন কত কিছু লেখা আছে। ভয়েস চেঞ্জিং এর ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ তথ্য, যেমন প্যাসিভ ভয়েসে অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। শুধুমাত্র ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যার অবজেক্ট থাকে, সেটার ভয়েস চেঞ্জ হয়। এরপর আরো কত নিয়ম আছে, এগুলো আপনি বিভিন্ন জায়গায় পাবেন, বিভিন্ন বইতে। যেমন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, টেন্স অনুসারে বি ভার্ব নিতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, প্রেপোজিশন উইথ, অ্যাট, ইন, বাই এগুলো বসবে, অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এই ধরনের কত কিছু থাকে, এবং আমরা এইভাবে প্যাসিভ ভয়েস করা শিখি। কিন্তু এই ওয়েটা বাদ দিয়ে ডিরেক্টলি যে প্যাসিভের ব্যবহারটা, এইটা আমাদেরকে একটু করা শিখতে হবে। আমি আপনাদের মূলত এখন সেই বিষয়টাই দেখানোর চেষ্টা করব। তো সবাই একটু প্র্যাকটিক্যালি আমার কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন। তারপরে আমি স্ট্রাকচার গুলো দেখিয়ে এই প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল যে জায়গা, সেইখানে আমরা আসবো। এবং যারা বেঙ্গলি থেকে ইংলিশ সেন্টেন্স ট্রান্সলেট করতে পারে না, যারা নিউজ আর্টিকেল ট্রান্সলেট করার ক্ষেত্রে প্রবলেম ফেস করেন, সেই প্রবলেম গুলো আপনারা ওভারকাম করতে পারবেন। তো প্রথমত দেখেন, এইখানে কিছু সেন্টেন্স আছে। এই সেন্টেন্স গুলো আমরা যদি ইংলিশে ট্রান্সলেট করতে চাই, আমরা ইংলিশে ট্রান্সলেশন করতে পারবো কিনা। যেমন, বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটার আমার ইংলিশটা কি হবে? এটা আমরা ইংলিশে লিখবো। এখন এটা করার আগে, এই এই সেন্টেন্স গুলো আমরা করবো, বাট এগুলো করার আগে আমি কিছু প্র্যাকটিক্যাল সেন্টেন্সের কথা বলি। মানে প্যাসিভটা আসলে কি। প্রত্যেকটা ক্লাসের শুরুতে, আপনারা যারা এর আগের ক্লাসগুলো করে আসছেন, আপনারা জানেন যে আমি এই ল্যাঙ্গুয়েজের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কথা বলি। আমি যে টপিকটা শিখতেছি, এই প্যাসিভ সম্পর্কে যে আমার একটা ধারণা লাগবে, একটা কনসেপ্ট লাগবে, কেন লাগবে, প্যাসিভটা আমরা কেন শিখবো। তো প্রথমত আমি একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে, এই যে আপনারা যারা আমার কাছে ক্লাস করছেন, এই ক্লাসের শুরুতে, ক্লাসের আগে আমি একটা নোটিশ দেই না, যে আমি আজকে রাত 10টায় আপনাদের ক্লাস নিব, বা এই টাইমে আপনাদের ক্লাসটা অনুষ্ঠিত হবে। এই কথাগুলো আমি বলছি, নোটিশে দিচ্ছি। এখন এখানে অনেকেই নতুন আছেন, যারা একদম আজকে আমাকে নতুন দেখছেন, আজকে নতুন ক্লাসে জয়েন করছেন, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন এসে জয়েন করলেন। এখন জয়েন করার পর অনেকে ইনবক্সে নক দেয় না, যে এই গ্রুপে কি ইংরেজি ক্লাস হয়, আজ ক্লাস কখন শুরু হবে, আজ কি ক্লাস হবে, এই কথাগুলো আপনারা বলেন না। এই প্রত্যেকটা কথা, এই কথাগুলো আপনি একটু ভেবে দেখেন তো, আপনি ইংলিশে বলতে পারেন কিনা, যে আজ কখন ক্লাস শুরু হবে, এই কথাটার ইংলিশটা কি? আজকের ইংলিশ ক্লাসটা বা আজকের ক্লাসটা কখন শুরু হবে, আজ আমাদের ক্লাসটা কখন শুরু হবে, এটার ইংলিশ আপনি বলেন তো। দেখেন এই সেন্টেন্সটার ইংলিশ কেমন হতে পারে। অনেকে আমাকে ইনবক্সে কিন্তু এই এই কথাগুলো বলে, যে আজকে আমাদের ক্লাস কখন হবে, বা এই গ্রুপে কি ইংরেজি ক্লাস হয়, কবে থেকে ক্লাস হবে, এই যে কথাগুলো।
তাহলে আমি যদি বলি, দেখেন, আজ কখন ক্লাস শুরু হবে? when, দেখেন, will our class be started, অথবা বিজ্ঞান বলা যায়, when will our class be started today? আজ আমাদের ক্লাস কখন শুরু হবে? এই কথাটার ইংলিশ হচ্ছে এইরকম। কি লিখলাম? যে when will our class be started today, when will our class be started today। এখন এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এই ধরনের কথা আমাকে ইনবক্সে আমার এসে অনেকেই কিন্তু বলে থাকেন, আপনারা মেসেজ দেন বাংলায়। কিন্তু এই যে ইংলিশ সেন্টেন্সটা আমি লিখলাম, এই সেন্টেন্সটা কতজন জানে? এই প্র্যাকটিসটা কতজনের থাকে? এটা না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। শুধুমাত্র অ্যাক্টিভ দিয়ে সমস্ত কথা বলা যায় না। অ্যাক্টিভ মানে কি? যেখানে সাবজেক্ট কাজ করে। প্যাসিভ মানে যেখানে সাবজেক্ট কাজ করে না। কাজ করে না মানে কি? যেমন এই যে আমি কথাটা বললাম, আমি যদি আপনাদের নোটিশ দেই যে আমি আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিব, ইংলিশে আমি কিভাবে বলছি? যে আই উইল টেক, যারা টেন্স জানেন তারা বুঝতে পারছেন, আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m। কথাটা একটু বুঝবেন। আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m। আমি রাত 10টায় আপনার ক্লাসটা নিব। এখন এই কথাটা আমি না বলে, আমি যদি এই কথাটা অন্য কাউকে দিয়ে বলাই, আমার গ্রুপে আরো অ্যাডমিন আছে, এখন আমি যদি তাকে দিয়ে বলাই যে আপনাদের, সে এইভাবে মেসেজটা দিল, কথাটা বুঝবেন, প্র্যাকটিক্যালি বুঝবেন। সে এইভাবে মেসেজটা দিল যে আপনাদের আজকের ক্লাসটা রাত 10টায় নেওয়া হবে, বা আমিও মেসেজ দিতে পারি, আমি ক্লাস না নিয়ে অন্য আরেকটা টিচারকে দিয়ে আমি ক্লাস নেওয়াতে পারি। সেই ক্ষেত্রে আমি কোন টিচারকে দিয়ে ক্লাস নেওয়াবো সেই নাম আমি মেনশন করছি না, জাস্ট ক্লাসটাকে মেনশন করছি। এবং আপনারা যারা এই যে ক্লাস করছেন বা যারা আসছেন, তারা কি চেনেন, তারা কি আমাকে জানেন যে কে ক্লাস নিবে? আপনার কি আমাকে দরকার? আপনার দরকার ইংরেজিটা শেখা, ক্লাসটা করার। আপনারা যারা নতুন গ্রুপে জয়েন করছেন, তারা তো চেনেন না যে কে ক্লাস নিবে, কি ক্লাস হবে। জাস্ট আপনি জানেন যে এখানে ইংরেজি শেখানো হয়, তো আপনি সেই প্রশ্নটাই করছেন যে আজকে কি ক্লাস হবে, ক্লাস কখন নেওয়া হবে, ক্লাসটা কি শুরু হবে। অর্থাৎ আপনি ফোকাস করছেন টিচারের উপর না, ক্লাসের উপর। সো ক্লাস ইজ আ ইনঅ্যাক্টিভ অবজেক্ট। অর্থাৎ বিষয়টাকে আমি একটু বলি, এইভাবে কথা না বলে আমি যদি বলি যে আমি আজ রাত 10টায় ক্লাস দিব, এটা অ্যাক্টিভ ভয়েস, ফিউচার ইনডিফিনিট টেন্স, উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু এই কথাটাকে এই আমার উপর গুরুত্ব না দিয়ে আমি যদি এই ক্লাসটার উপর গুরুত্ব দেই, এই ক্লাসটার উপর গুরুত্ব দিয়ে আমি যদি এই কথাটা এইভাবে বলি যে আপনাদের ক্লাসটা আজ রাত 10টায় নেওয়া হবে, এই কথাটার ইংলিশ কি হবে? কি বললাম? আপনাদের ক্লাসটা আজ রাত 10টায় নেওয়া হবে। তখন সেন্টেন্সটা এরকম হয় যে ইয়োর ক্লাস উইল বি টেকেন, ইয়োর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m। কথাটা একটু বুঝবেন, ইয়োর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m টুনাইট। হ্যাঁ, সো এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এই উইল বি প্লাস টেকেন V3, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার, আর এইটা হচ্ছে অ্যাক্টিভের স্ট্রাকচার। এখন এই যে স্ট্রাকচারটা আমি লিখলাম উইল বি টেকেন, এটা আমি কেন লিখলাম, এর রিজনটা কি? কারণ এইখানে আমার সাবজেক্ট হচ্ছে ক্লাস। অর্থাৎ ক্লাস নিজে নিজে শুরু হয় না, কোন একজন ক্লাস নিলে সে ক্লাসটা হবে। বাট কে নিল বা না নিল বা কে নিবে, সেটাকে আমি মেনশন করছি না, আমি জাস্ট ক্লাসটার উপর ফোকাস দিচ্ছি। তো যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট এরকম ইনঅ্যাক্টিভ হয়, সেই ধরনের সেন্টেন্সকে মূলত প্যাসিভ ভয়েস বলা হয়। এবং এই প্যাসিভের ব্যবহার আমাদের ডে টু ডে লাইফে প্রচুর করতে হয়, প্রচুর পরিমাণে হয়। যেমন আমার কথাটা বোঝেন, মনে করেন আপনি বাংলাদেশ থেকে বিদেশে গেছেন, লন্ডনে গেলেন, কানাডাতে গেলেন। এখন বাইরের কান্ট্রিতে গিয়ে আপনি একটা নতুন ফ্ল্যাট বাসায় উঠছেন। এখন আপনার বাজার করা দরকার, শপিং করা দরকার। এখন আপনি যে কোনো সুপার শপ থেকে মানুষ মাছ কেনে, ফ্রোজেন মাছ বা ফল সবজি মাংস যেটা দরকার হয় মানুষ কিনতে পারে। এখন আপনি একটা মাছের বাজার খুঁজতেছেন যে কোনো একটা দেশে, ফর এক্সাম্পল আপনি চায়নায় গেলেন, আপনি লন্ডনে গেলেন। এখন আপনি একজনকে প্রশ্ন করছেন যে এক্সকিউজ মি, ক্যান ইউ টেল মি, আর কুড ইউ টেল মি, আর প্লিজ টেল মি, দয়া করে আমাকে বলবেন, অর জাস্ট ডু ইউ নো, আপনি কি জানেন এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়। এই কথাটা আপনি একটা মানুষকে করলেন যে এক্সকিউজ মি, অর জাস্ট ইউ ক্যান সে ক্যান ইউ টেল মি, অর প্লিজ টেল মি, অর ডু ইউ টেল মি। ওই দেশের একজনের কাছে আপনি জিজ্ঞাসা করছেন যে আমাকে কি বলতে পারবেন এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়। এই যে কথাটা আমি বাংলায় বললাম যে এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, এই শহরে কোথায় মাছ বিক্রি হয়, এই যে কথাটা আমি বাংলায় বললাম না, এটা আপনারা নিজেরা একটু ইংলিশে করার চেষ্টা করেন তো, পারেন কিনা ভেবে দেখেন। আপনি আটকে যাবেন, আপনি পারছেন না। কেন পারছেন না জানেন? কি বললাম? যে এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়। এর মেইন রিজনটা হচ্ছে এই যে মাছ, মাছ হচ্ছে আমার একটা প্যাসিভ সাবজেক্ট, নিষ্ক্রিয় সাবজেক্ট। কেন?
কারণ মাছ নিজে নিজে বিক্রি হবে না, মাছের যে বিক্রেতা তারা মাছটাকে বিক্রি করবে। আমি যদি বলতাম কে মাছ বিক্রি করে, বলতে পারেন জাস্ট হু সেলস ফিশ, হু সেলস ফিশ, কে মাছ বিক্রি করে, হু সেলস ফিশ, বা কারা মাছ বিক্রি করে, হু সেল ফিশ। একদম সহজ, ডিরেক্ট। কিন্তু কোথায় মাছ বিক্রি হয়, অর্থাৎ আপনার দরকার মাছ, কে বিক্রি করলো বা না করলো সেটা আপনার দরকার না, মাছের বিক্রেতাকে আপনার দরকার না, আপনার দরকার কি, মাছটা কেনা। তাহলে এই কথাটা আপনি ইংলিশে কিভাবে বলবেন? দেখেন, ওয়ার ইজ, এই সেন্টেন্সটা ইংলিশটা কি, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, ওয়ার ইজ ফিশ সোল্ড ইন দিস মার্কেট। এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়। কি লিখলাম? ওয়ার ইজ ফিশ সোল্ড ইন দিস মার্কেট, ওয়ার ইজ ফিশ সোল্ড ইন দিস মার্কেট, ওয়ার ইজ ফিশ সোল্ড ইন দিস মার্কেট, কোথায় মাছ বিক্রি হয় এই বাজারে। এখন এই যে সেন্টেন্সটা আমি লিখলাম ওয়ার ইজ ফিশ সোল্ড, এই প্র্যাকটিসটা কয়জনের থাকে, ডিরেক্টলি এই কথাটা কয়জন বলতে পারে। এইটা কিন্তু একটা প্যাসিভের সেন্টেন্স। কেন প্যাসিভ? আমার সাবজেক্ট হচ্ছে ফিশ বা মাছ, এটা একটা ইনঅ্যাক্টিভ সাবজেক্ট। মাছ নিজে নিজে বিক্রি হয় না, মাছের বিক্রেতারা মাছ বিক্রি করে। বাট আমার তো মাছের বিক্রেতাকে মেনশন করা দরকার না, আমি তো তাকে চিনি না, নামও জানি না, এবং আমার তাকে দরকারও না, আমার দরকার মাছটাকে না। তো যখন মাছটাকে সাবজেক্টে রেখে আমি কথা বলছি, তখন আমার সেন্টেন্সটা এভাবে লিখতে হচ্ছে ইজ প্লাস সোল্ড। এই সোল্ড হচ্ছে সেল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, আমি বাংলা একটা কথা বললাম যে এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, সেটা ইংলিশ আমি এটা লিখলাম। আমি কি কোনো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি যে সাবজেক্ট এটা হবে, অবজেক্ট ওইটা হবে, বাই মি, বাই হিম, এরকম কোনো কিছু বসাইছি? দেখেন তো, বসাইনি। কিন্তু এটা কিন্তু ডিরেক্ট প্যাসিভ। এবং এই এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এই চর্চাটা কয়জনের থাকে? আপনি বুকে হাত দিয়ে বলেন, সত্যি কথা বলেন, চর্চা থাকে না। এবং এইটা না থাকার কারণেই আমরা ইংলিশে কথা বলতে পারি না। এই প্যাসিভ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট বা প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার না জানাটা আমাদের এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলতে না পারার অন্যতম প্রধান একটা কারণ। আমরা সবাই জানি যে প্যাসিভ শিখতে হয়, ভয়েস চেঞ্জ শিখতে হয়, কিন্তু আমরা ওই অ্যাক্টিভ টু প্যাসিভ শিখি। যেমন এইরকম যে আই ইট রাইস, আমি ভাত খাই, প্যাসিভ কি, রাইস ইজ ইটেন বাই মি। কিন্তু না, এটা তো জাস্ট ট্রান্সফরমেশনে লাগে, ক্লাস 6, 7, 8, 9, 10 এর বাচ্চারা এগুলো পড়ে ট্রান্সফরমেশনের জন্য অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো। কিন্তু প্র্যাকটিক্যালি কনভারসেশনের জন্য, কমিউনিকেশনের জন্য যে প্যাসিভটার প্রয়োজন হয়, সেই চর্চাটা কয়জন রাখে? মনে করেন আমি আরেকটা সেন্টেন্স বলি প্র্যাকটিক্যালি, একটু ভাবার চেষ্টা করেন। আমি আমার অফিসে বসে আছি এখন, এখন আমার বাসায় আমার যে বেডরুম, আমার বেডরুমটা পরিষ্কার করা দরকার। এখন আমি বাসায় আমার আম্মুকে ফোন দিলাম, আমার মায়ের কাছে ফোন দিয়ে আমি বলছি যে আমার বাসায় একটা কাজের লোক আছে, ফর এক্সাম্পল তার নাম রুমা। এখন আমি বাসায় ফোন দিয়ে বলছি, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি বাসায় আমার মায়ের কাছে ফোন দিয়ে বলছি যে মা, রুমা কি ঘরটা পরিষ্কার করেছে? মানে আমার ঘরটা পরিষ্কার করা দরকার, আমার বেডরুমটা, তো আমি সেটা ফোন দিয়ে বললাম যে রুমা কি ঘরটা পরিষ্কার করেছে। এখন এই সেন্টেন্সটার ইংলিশ কেমন হয়? করেছে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভিতর যায়, টেন্স যদি আমি ধরি, তো ইংলিশ এরকম হয় যে হ্যাজ রুমা ক্লিনড বা মুভড, যে কোনো কিছু বলতে পারেন। হ্যাজ রুমা ক্লিনড মাই রুম, আর ক্লিনড মাই রুম, রুমা কি আমার ঘরটা পরিষ্কার করেছে, অথবা জাস্ট ঘরটা পরিষ্কার যদি বল, হ্যাজ রুমা ক্লিনড দ্য রুম, রুমা কি ঘরটা পরিষ্কার করেছে। এখন আমার মা ওই পাশ থেকে উত্তর দিচ্ছে যে হ্যাঁ, রুমা ঘরটা পরিষ্কার করেছে। অর্থাৎ এটা ইন্টারোগেটিভ অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট আছে, সাবজেক্ট কাজ করতেছে। এটার যে অ্যাফার্মেটিভ সেটা হচ্ছে এরকম যে রুমা হ্যাজ ক্লিন দা রুম। এখন দেখেন, আমার কথাটা একটু বোঝেন। আমি যে আমার মায়ের কাছে ফোন দিয়ে এই বিষয়টা আমি শুনলাম, ভালো কথা, কিন্তু আমি, আমার দরকার কোনটা, আমি কিসের জন্য আমার মায়ের কাছে ফোন দিছি? আমি কি রুমার খোঁজ নেওয়ার জন্য দিয়েছি, নাকি আমার ঘরটা পরিষ্কার হয়েছে কিনা সেইটার জন্য ফোন দিয়েছি? মানে আমার এই জায়গায় এই রুমা ইম্পর্টেন্ট আমার কাছে, নাকি এই ঘরটা ইম্পর্টেন্ট? আমার দরকার কিন্তু ঘর। আমি ফোনটা দিলাম কি জন্য? যে আমার ঘরটা পরিষ্কার হলো কিনা সেই জিনিসটা জানার জন্য ফোন দিয়েছি। কিন্তু আমি কি বলছি যে আমার বাসায় একটা কাজের লোক আছে রুমা, আমি জানি যে সে পরিষ্কার করবে, এই জন্য আমি আমার মাকে এইভাবে বলছি যে রুমা কি ঘরটা পরিষ্কার করেছে। এখন এইভাবে কথাটা না বলে আমি যদি এই ঘরটাকে বেশি ইফোর্ট দিয়ে ঘরটাকে সাবজেক্টে নিয়ে কথাটা বলি, ঘরটাকে সাবজেক্টে নিয়ে মানে কি, আমি যদি আমার মাকে এইভাবে ফোন দিয়ে বলি যে আম্মু, আমার ঘরটা কি পরিষ্কার করা হয়েছে, ঘরটা কি পরিষ্কার করা হয়েছে, অর্থাৎ আমার দরকার আমার ঘরটা পরিষ্কার হলো কিনা, সেইটা কে করলো বা না করলো এটা আমার দরকার না। সে আমার মাও করতে পারে, আমার ভাইও করতে পারে, বোনও করতে পারে, কাজের লোকও করতে পারে, যে করে করুক। আমার দরকার কি? আমার দরকার আমার ঘরটা পরিষ্কার হলো কিনা। এখন আমি যদি এইভাবে কথাটা বলি যে আমার ঘরটা কি পরিষ্কার করা হয়েছে, তাহলে ইংলিশটা কেমন হয়? যে ঘরটা কি পরিষ্কার হয়েছে,
হ্যাজ দ্য রুম বিন ক্লিনড? এখন যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স করে, তো দ্য রুম হ্যাজ বিন ক্লিন, এই ঘরটা পরিষ্কার করা হয়েছে। এই হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভি থ্রি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। আর এই হ্যাজ প্লাস ভি থ্রি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার। তো এইখানে হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি থ্রি আমি কেন দিলাম? কারণ আমার এই সাবজেক্ট হচ্ছে দ্য রুম। এই রুম হচ্ছে নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ। তো এইটাকে যখন আমি সাবজেক্ট নিয়ে কথা বলছি, তখন আমার সেন্টেন্সটা ঠিক এইভাবেই প্রকাশ করতে হচ্ছে। এখানে অনেকেই আছেন না যারা বাইরের কান্ট্রিতে থাকেন, অ্যাব্রোডে, বিদেশে থাকেন, বাংলাদেশে বিদেশে টাকা পয়সা ইনকাম করে বাংলাদেশে বাড়ি তৈরি করছেন। এখন মনে করেন আপনি বিদেশে থাকেন, এখন আপনি বাংলাদেশে একটা বাড়ি করছেন। এখন আপনি জানেন না যে আপনার বিল্ডিং এর কাজ চলতেছে, বাট সেটা কতদূর কমপ্লিট হয়েছে বা কি হয়েছে, এইটা আপনি ফোন করে আপনার যে ইঞ্জিনিয়ার আছে বা যে কন্ট্রাক্টর আছে বিল্ডিং এর, তার কাছে আপনি ফোন দিলেন। আমরা এরকম ফোন দেই না যে, কি কন্ট্রাক্টর সাহেব, আমার বাড়ির কাজ কত দূর, দরজা জানলাগুলো কি লাগানো হয়েছে, প্লাস্টার করা হয়েছে, চারপাশে কি গাঁথনি কমপ্লিট করা হয়েছে? এই কথাগুলো আমি আমার কন্ট্রাক্টরের কাছে ফোন করে বললাম। এই যে কথাগুলো আমি বাংলায় বললাম না, যে দরজা জানলাগুলো কি লাগানো হয়েছে, প্লাস্টার করা হয়েছে চারপাশে, এই প্রত্যেকটা কথা প্যাসিভ ভয়েস। অর্থাৎ আমরা নিজেরাও জানি না আমাদের ডে টু ডে লাইফের কত কথা আমরা হর হামেশা বাংলায় এই প্যাসিভ মেনটেন করে বলি, বাট ইংলিশে এদের প্রপার প্র্যাকটিস না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। এই সবগুলো কথাই প্যাসিভ ভয়েস। এবং অ্যাক্টিভের থেকেও এই প্যাসিভের ব্যবহার এই ধরনের প্র্যাকটিক্যাল সেন্সে অনেক বেশি হয়, অনেক বেশি হয়। বাট এইটা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট কতজন রাখেন? দেখেন, মনে করেন আমি আহ একটা মাঠের পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি। আরেকটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স বলি। আমার সাথে আমার একটা ফ্রেন্ড আছে, এবং সেই মাঠে একটা ফুটবল খেলা হচ্ছে। আমার কথাটা বুঝবেন। দুইটা দুইটা দল খেলছে। এখন আমি আমার বন্ধুকে ডেকে বলছি, দেখ, এই মাঠে ছেলেরা ফুটবল খেলছে। ইংলিশটা কেমন? যে বয়েজ আর প্লেইং ফুটবল, বয়েজ আর প্লেইং ফুটবল ইন দিস ফিল্ড। আমি আমার বন্ধুকে বলছি যে, লেটস সি, হ্যাঁ, এই মাঠে ছেলেরা ফুটবল খেলছে, হ্যাঁ, চলো দেখা যাক এই ফুটবল খেলাটা আমরা একটু দেখি। সো বয়েজ আর প্লেইং ফুটবল ইন দিস ফিল্ড, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স এবং অ্যাক্টিভ ভয়েস, ছেলেরা খেলছে। সাবজেক্ট বয়েজ আমি এখানে লিখছি। বাট এই কথাটাকে এইভাবে না বলে, কারা খেললো বা না খেললো এইটার উপর গুরুত্ব না দিয়ে, আমি যদি জাস্ট এই ফুটবলটার উপর গুরুত্ব দেই, অর্থাৎ খেলাটার উপর গুরুত্ব দেই, অর্থাৎ মনে করেন আমি আমার একটা বন্ধুকে সাথে নিয়ে একটা নতুন গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, গ্রামের পাশে একটা ফুটবল খেলার মাঠ, সেখানে কিছু ছেলেরা ফুটবল খেলছে। এখন আমি দুইটা গ্রাম থেকে দুইটা দল খেলছে, আমি কোনো দলের নামও জানি না এবং কোনো দলের প্লেয়ারকেও চিনি না, জাস্ট গিয়ে খেলাটা দেখতেছি। এবং আমার বন্ধুকে আমি বলছি, দেখ, খুব সুন্দর একটা ফুটবল ম্যাচ হচ্ছে, অনেক ভালো একটা খেলা হচ্ছে, ভালো একটা ফুটবল ম্যাচ হচ্ছে, ভালো স্ট্রাইকার আছে, ভালো গোলকিপার আছে, ভালো পাচিং হচ্ছে। কিন্তু কারা যে খেলতেছে, প্লেয়ার যে কারা, এই প্লেয়ারদের আমি চিনি না। জাস্ট আমি খেলাটাকে এনজয় করছি, উপভোগ করছি। হ্যাঁ। এখন আমার বন্ধুকে আমি যদি এইভাবে কথাটা বলি যে, এই মাঠে খুব সুন্দর একটা ফুটবল খেলা হচ্ছে, বা দেখো এই মাঠে ফুটবল খেলা হচ্ছে, জাস্ট এই মাঠে ফুটবল খেলা হচ্ছে, ছেলেরা ফুটবল খেলছে না বলে আমি কি বলছি, এই মাঠে ফুটবল খেলা হচ্ছে। এই যে কথাটা আমি বাংলায় বললাম, এই মাঠে ফুটবল খেলা হচ্ছে, এটার ইংলিশটা কি? আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, খেলা হচ্ছে না, ধরেন খেলাই হচ্ছে না, বড় একটা ফুটবল খেলার মাঠ। এখন আপনি দেখে বুঝবেন কিভাবে? দুই পাশে দুইটা গোল পোস্ট আছে, দুইটা গোল বার আছে। এই দুইটা গোল পোস্ট দেখে আপনি বুঝতে পারছেন যে এটা একটা ফুটবল খেলার মাঠ, এখানে ফুটবল খেলা হয়। এখন আপনার বন্ধুকে আপনি দেখে বলছেন, দেখো খুব সুন্দর একটা ফুটবল খেলার মাঠ, ইটস আ বিউটিফুল প্লে গ্রাউন্ড অফ ফুটবল। এবং আই থিঙ্ক, আমার মনে হয় এই মাঠে ফুটবল খেলা হয়। এই যে কথাটা বললাম, আমার মনে হয় এই মাঠে ফুটবল খেলা হয়। তো এই যে কথাটা, এটার ইংলিশ কি হবে? দেখেন, ফুটবল ইজ প্লেড ইন দিস ফিল্ড। এই মাঠে ফুটবল খেলা হয়। ফুটবল ইজ প্লেড ইন দিস ফিল্ড। আবার আমি যদি বলি এই মাঠে ফুটবল খেলা হচ্ছে, ফুটবল ইজ বিং প্লেড ইন দিস ফিল্ড। তো এই যে দুইটা সেন্টেন্স আমি লিখলাম, আমরা জানি যে আমরা অ্যাম ইজ আর কন্টিনিউয়াস টেন্সে বসাই, অ্যাম ইজ আর এর পরে ভার্বের সঙ্গে আইএনজি বসে। কিন্তু এই জায়গাটাতে আমি কি লিখলাম? ইজ প্লাস প্লেড, অর্থাৎ ভি থ্রি, ইজ বিং প্লাস প্লেড। এইগুলো হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। তো এই প্যাসিভ সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে, এই ধরনের প্র্যাকটিক্যাল কথাগুলো আপনি কখনোই, আপনার মুখে বাংলায় আসবে, বাংলায় বলতে পারবেন, বাট ইংলিশে বলতে গেলেই আপনি প্রবলেম ফেস করবেন, আপনি ভালোভাবে নিতে পারবেন না। আপনি
শহরে থাকেন, ঈদের ছুটিতে অনেক অনেক দিন পর গ্রামে আসলেন। এই গ্রামে আসার পর আপনি দেখছেন যে আপনাদের গ্রামে নতুন একটা মসজিদ তৈরি করা হয়েছে, এবং আপনার একটা চাচাকে বা আপনার একটা আব্বুকে আপনি ডেকে বলছেন, বাহ, খুব সুন্দর একটা মসজিদ হয়েছে তো আমাদের গ্রামে। এই মসজিদটা কবে তৈরি করা হয়েছিল? আমাদের গ্রামে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে? এই যে কথাটা আমি যদি বাংলায় বলি, আমি তো জানি না মসজিদ কে তৈরি করেছে। আমি কি বলবো যে কারা তৈরি করেছে, কোন রাজমিস্ত্রিরা করেছে, কোন কন্ট্রাক্টর করেছে, বা কে থেকে করেছে? এইভাবে না বলে আমি দেখতেছি আমার চোখের সামনে, আমি নতুন গ্রামে আসছি, এসে দেখছি যে আগে ছিল না, এখন একটা সুন্দর একটা মসজিদ গ্রামে তৈরি করা হয়েছে। এখন আমি বলছি যে এই মসজিদটা কারা তৈরি করেছে, এটা না বলে কি বলছি, মসজিদটা কবে তৈরি করা হয়েছে, কখন তৈরি করা হয়েছে, এইভাবে আমি কথাটা বলছি। তো এটার ইংলিশ আমার কি হবে? এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, ইংলিশটা কি হবে বলতে পারবেন? ভেবে দেখেন। আপনি আটকে যাচ্ছেন কেন? কারণ এটা প্যাসিভ। সাবজেক্টটা কি? মসজিদ। কে করলো বা না করলো ওইটাকে আমি মেনশন করছি না, জাস্ট ওই মসজিদটাকে আমি সাবজেক্ট রাখছি। তো এই মসজিদটা কবে তৈরি করা হয়েছিল, ইংলিশটা হচ্ছে এরকম হয়, when was the when was the mosque built in this place? এই গ্রামে কবে এই মসজিদটা তৈরি করা হয়েছিল? when was the mosque built in this village? সো এই যে was the mosque built, এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের একটা স্ট্রাকচার। কিন্তু আমি বাংলায় কত সাবলীল ভাবে বলছি না যে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছিল, এবং এই ধরনের কথা বাংলায় আমরা ডে টু ডে লাইফে একজনের সাথে আরেকজন কথা বলতে গেলে হরহামেশা বলি না। বাট এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, ওয়েন ওয়াজ দ্য মস বিল্ট, এই প্র্যাকটিসটা বা এই স্ট্রাকচারটা কয়জনের জানা আছে, বা কয়জন এটা অ্যাজ ইউজুয়াল বা ডিরেক্টলি ভেবেই বলতে পারে? একটু ভেবে দেখেন। এই জায়গাটার দুর্বলতা থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। ইংলিশ মানে শুধু এটা না, আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস, আই রাইট আ লেটার, আই ডোন্ট রাইট আ লেটার, ডু আই রাইট আ লেটার, ডোন্ট আই রাইট আ লেটার। এরকম আই, উই, ইউ, হি, সি দিয়ে যে সেন্টেন্স গুলো হয়, সেগুলো অ্যাক্টিভ ভয়েস। বাট প্যাসিভের ব্যবহার প্র্যাকটিক্যালি একটা নিউজ পেপার পড়ার ক্ষেত্রে হোক, প্র্যাকটিক্যালি একটা কনভারসেশন লেখার ক্ষেত্রে হোক, প্রচুর পরিমাণে, বা এই প্র্যাকটিক্যাল যে কোনো কমিউনিকেশনের জন্য হোক না কেন, প্যাসিভের ব্যবহার হয়, এবং ডিরেক্ট প্যাসিভের ব্যবহার হয়। বাট এই ডিরেক্ট প্যাসিভের ব্যবহার না জানার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। আপনি দেখবেন আপনি সেন্টেন্স মিলাতে পারতেছেন না, সাবজেক্ট আসতেছে না, ভার্ব আসতেছে না, আগে প্লেস নিয়ে চলে আসতেছেন, অ্যাডভার্ব আগে চলে আসতেছে। এই ধরনের প্রবলেম গুলো তখনই ক্রিয়েট হয় যখন আপনার এই প্যাসিভ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট। আমি এই যে পর্যন্ত বললাম বা যে কথাগুলো বললাম, আপনার কি অ্যাটলিস্ট প্যাসিভ সম্পর্কে একটা কনসেপ্ট পেয়েছেন, যে জিনিসটা ঠিক কি বা কেমন? বা এই যতটুকু আমি বললাম যে আমাদের কথা বলার ক্ষেত্রে অনেক প্রবলেম ফেস হয় এই প্যাসিভের ক্লিয়ার কনসেপ্টটা না থাকার কারণে। বুঝতে পারছেন কিছু কি বললাম? আমি কিন্তু এখনো আমার আহ, thank you. আমি কিন্তু এখনো আমাদের মেইন টপিকে ঢুকি নাই, একদম বাইরে দিয়ে আলোচনা করে যাচ্ছি, কিন্তু কারণ এই আলোচনাগুলো কেউ করে না। এই যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি বা যে আলোচনা করছি, আমি পড়ালে তো আমার টপিক অনুযায়ী সবই পড়াতে পারি, এরকম বই স্লাইডে সব জায়গায় পাবেন। কিন্তু যে কনসেপ্টটা আমার দরকার, এটা তো সায়েন্স না বা ম্যাথ না, আমি শুধু রুলস স্ট্রাকচার গতানুগতিক ধারায় পড়ে যাব। আমাকে প্র্যাকটিক্যালি ভাষাটাকে বুঝতে হবে, এই ল্যাঙ্গুয়েজটা কি, আমি কথা বলতে পারি না কেন, আমার দুর্বলতা কোন জায়গায়, তাহলে এই জায়গাটায় আমার দুর্বলতা আছে, তাহলে এই জায়গাটায় কি থাকে, কার জন্য আমার মেইনলি কথা বলতে প্রবলেমটা হচ্ছে, সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি এইভাবেই দেখাই। এই হচ্ছে মেইন কথা, বুঝছেন? তো এই স্ট্রাকচার গুলো, এই যে ইজ প্লেড, ইজ বিং প্লেড, এগুলো কখন হবে? যখন একটা সেন্টেন্সের সাবজেক্ট যে থাকে সেই সাবজেক্ট কাজ করতে পারে না, সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে। যেমন এই সেন্টেন্স গুলো যদি আমরা একটু ট্রান্সলেট করি, খেয়াল করেন, বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, এটা প্যাসিভ কেন? দেখেন, প্র্যাকটিক্যালি বোঝেন। আপনি একটা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে দেখছেন যে আপনার পাশে রাস্তায় একটা বিড়াল মরে পড়ে আছে, এবং বিড়ালটাকে, মরা বিড়ালটাকে দেখে আপনি বুঝতে পারছেন যে কেউ একজন এটাকে লাঠি দিয়ে, বাড়ি দিয়ে মেরে ফেলছে, বা কেউ একজন এটাকে গুলি করে মারছে, যে যেভাবে হোক বিড়ালটাকে কেউ একজন মারছে। বাট যে মারছে তাকে তো আপনি দেখেননি, সে তো চলে গেছে মেরে। আপনি জাস্ট বিড়ালটাকে ওইখানে পড়ে থাকতে দেখছেন, কারণ ওই বিড়ালটা কি, বিড়ালটা কিন্তু নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ। বিড়ালটাকে আপনি সাবজেক্টে রেখে কথা বলছেন যে এই বিড়ালটাকে, হায় রে হায় আল্লাহ, বিড়ালটাকে কে মেরে ফেলছে। এরকম আপনি না বলে কি বলছেন, যে এই বিড়ালটাকে মেরে ফেলা হয়েছে, বিড়ালটাকে মেরে ফেলা হয়েছে। এই কথাটার ইংলিশ আমার কি হবে? তো হয়েছিল, তো এটা পাস্ট টেন্সের স্ট্রাকচারে যাবে। সাবজেক্ট হচ্ছে দ্য ক্যাট, এবার পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস ভি থ্রি। দ্য ক্যাট ওয়াজ
কিল্ড মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। এই সেন্টেন্সটার ইংলিশ হচ্ছে এরকম: বিড়ালটিকে হত্যা করা হয়েছিল। দ্য ক্যাট ওয়াজ কিল্ড। বোঝার ট্রাই করেন। এরপর কি আছে? পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল। দেখেন, পরীক্ষা, এটা আমার সাবজেক্ট। পরীক্ষা কি নিজে নিজে শেষ হয়? দেখেন, আমরা এই কথাগুলো বাংলায় বলি না, এই মানে তোমার পরীক্ষা কবে থেকে শুরু হবে, তোমার পরীক্ষা কি শেষ হয়েছে, তোমার কি রেজাল্ট দিয়েছে, এই কথাগুলো আমরা বলি না। এখন এই যে পরীক্ষা বা রেজাল্ট, এগুলো কি, এগুলোর কি হাত পা আছে? এরা কি নিজেরা কাজ করতে পারে, নিজেরা চলতে পারে? পরীক্ষা শেষ করে কারা, পরীক্ষা নেয় কারা? যারা এক্সাম বোর্ডে থাকে, যারা এক্সামের দায়িত্বে থাকে। বাট সেই মানুষগুলোকে কি আমি চিনি, বা সেই মানুষগুলোকে কি আমি মেনশন করি কখনো অ্যাজ ইউজুয়াল কথা বলার ক্ষেত্রে? মেনশন তো আমি জাস্ট এই পরীক্ষাকেই করি, যে তোমার পরীক্ষা কবে শুরু। আমরা কি বলি, আমাদের এই তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। তো এই কথাগুলো আপনি ইংলিশে বলতে গেলে কি আপনি কখনো ভাবছেন যে এটা প্যাসিভ মেনটেন করে বলতে হয়? ভেবে দেখেন, আপনি ভাবেননি। তাহলে আমি কিভাবে এটা ইংলিশে করব? এই রিজন গুলোর কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না, কারণ এই জায়গাটাতে আমরা আসি, টাস্ক করি না আমরা। তো পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল, ইংলিশটা কি হবে? দ্য এক্সাম ওয়াজ ফিনিশড। দ্য এক্সাম ওয়াজ ফিনিশড ইন টাইম। এরপর দেখেন, গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তাহলে এটার ইংলিশ কি? আওয়ার রেজাল্ট ওয়াজ পাবলিশড। ওয়াজ ওয়্যার প্লাস ভি থ্রি, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার পাস্ট ইনডিফিনিট টেন্সে। আওয়ার রেজাল্ট ওয়াজ পাবলিশড ইয়েস্টারডে। হয়েছে থাকলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা উচিত, বাট এই যে একটা অতীতের টাইমের মেনশন করা আছে গতকাল, এই জন্য পাস্ট প্রেজেন্ট পারফেক্টে না হয় এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। হ্যাঁ, সো আওয়ার রেজাল্ট ওয়াজ পাবলিশড। আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে। দেখেন, পাঠানো হবে, আমার বাংলা দেখে টেন্স আইডেন্টিফাই করতে হবে যে টাইমিংটা কেমন, কোন টেন্সের ভিতর যাবে। তো এটা কোন টেন্স? এটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। কি লেখা আছে? যে আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে। এখন সাবজেক্টটা কি? রাজু। এটা কিন্তু নিষ্ক্রিয়, এটা ইনঅ্যাক্টিভ, রাজু কোনো কাজ করতেছে না। রাজু মানুষটাকে পাঠাই দিচ্ছে আরেকজন ঘাট ধরে। সেটা তার বাবা হতে পারে, সেটা তার ভাই হতে পারে, যে ভাই হোক, কিন্তু কে পাঠাবে, মানে কাজটা কে করবে, সেটা কিন্তু এখানে লেখা নেই। কি লেখা আছে? জাস্ট রাজুকে লন্ডনে পাঠাবে, অর্থাৎ রাজু হচ্ছে আমার সাবজেক্ট। তো এই সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ, তার মানে এটা আমার প্যাসিভ। প্যাসিভ মানে এটা ফিউচার টেন্স, বাট ফিউচার টেন্সের প্যাসিভের স্ট্রাকচার ইউজ করে এইটা ট্রান্সলেশন আমাকে করতে হবে। ইংলিশটা কি হবে তাহলে? রাজু, ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার শ্যাল বি বা উইল বি প্লাস বি থ্রি। উইল বি পাঠানো ইংরেজি সেন্ড, এসিএনডি, এর পাস্ট পার্টিসিপল সেন্ট, এসিএনটি। রাজু উইল বি সেন্ট টু লন্ডন টুমোরো। তাহলে দেখেন তো এবার একটু ভেবে, এই পর্যন্ত যতগুলো সেন্টেন্স আমি লিখলাম, এই যে দা রুম হ্যাজ বিন ক্লিন, বা ফুটবল ইজ বিং প্লেড, বা এই যে দা ক্যাট ওয়াজ কিল্ড, যাই লিখি না কেন, এখানে কি আমি কোথাও ওই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি? আমি কোথাও বলছি যে সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, বা আমি কোথাও ওই বাই মি, বাই হিম, বাই হার ওগুলো বসাইছি? বসাইনি কিন্তু। কেন জানেন? কারণ এগুলো হচ্ছে ডিরেক্ট প্যাসিভ। প্র্যাকটিক্যালি কমিউনিকেশনের জন্য, কনভারসেশনের জন্য, ফ্রি হ্যান্ডে মানে লেখার জন্য আপনার এই ধরনের সেন্টেন্স গুলো ডিরেক্টলি ইউজ করতে হয়। এটা এরকম না আরেকটার থেকে আরেকটা করতে হয়। ডিরেক্টলি আপনার মনে বাংলা এটা আসতেছে, আপনাকে বুঝে নিতে হবে যে এটা প্যাসিভ ভয়েস, সাবজেক্টটা কাজ করতেছে না, তাহলে আমার এই স্ট্রাকচার মেনটেন করে এইভাবে এই টাইম অনুযায়ী লিখতে হবে। এই হচ্ছে মেইন বিষয়। এবং এইটা সম্পর্কে যাদের কনসেপ্ট থাকে না, সে কখনোই ইংলিশে প্রফেশনাল হতে পারে না। শুধু 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 ছোট ছোট রুলস এবং স্ট্রাকচার শিখে এই ল্যাঙ্গুয়েজকে কখনো ডেভেলপ করা যায় না। এ দেখেন, আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে, সাবজেক্টটা কি আমরা। এখন আমরা কি কোনো কিছু করতেছি? ভেবে দেখেন তো। না, কেউ একজন আমাদেরকে জানিয়েছে। মনে করেন একটা পুলিশ আমাদের একটা বিষয় জানিয়েছে, একটা চোর আমাদের একটা বিষয় জানিয়েছে। কারা জানিয়েছে বা কে জানিয়েছে সেটা এখানে লেখা নেই। জাস্ট কেমন সেন্টেন্সটা, যে আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে। তাহলে হয়েছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমার সেন্টেন্সটা দেখেন, উই হ্যাভ বিন ইনফর্ম, ইনফর্ম মানে জানানো। সো উই হ্যাভ বিন ইনফর্ম অ্যাবাউট দিস ম্যাটার। আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে। এই হ্যাভ বিন প্লাস ভি থ্রি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। কিন্তু আমি যদি এই বিনটা এখানে না রাখতাম, আমি যদি জাস্ট এরকম একটা কথা বলতাম যে উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, এই সেন্টেন্সটার বাংলা কি হতো জানেন? আমরা বিষয়টি জানিয়েছি। অর্থাৎ সাবজেক্ট তখন অ্যাক্টিভ হয়ে যেত, সাবজেক্ট কাজ করা শুরু করে দিত। উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার অর্থটা কি হতো? যে আমরা বিষয়টা জানিয়েছি।
কিন্তু সেন্টেন্সটা মূলত কি? আমরা না, আমাদেরকে জানানো হয়েছে, অর্থাৎ আমরা, এই যে উই, আমরা কিছু করতেছি না, আমাদেরকে কেউ কিছু জানিয়েছে। ঠিক এই কথাটার জন্য আমার এখানে একটা বিন যুক্ত করতে হচ্ছে, উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। তখন এই সাবজেক্টটা নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়। দেখেন কতটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স, বাট এই একটা সেন্টেন্স আপনি ইংলিশে ট্রান্সলেট করতে যান, প্রবলেম ফেস করবেন, কারণ এটা প্যাসিভ ভয়েস। আমরা প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করি না। বাট আমাদের ডে টু ডে লাইফে বলেন, নিউজ আর্টিকেলে বলেন, কমিউনিকেশনের ক্ষেত্রে বলেন, এটা প্রচুর ব্যবহৃত হয়। তাহলে 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়, এটা অ্যাজ ইউজুয়াল হয়, প্রতি বছরই হয়। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমার লিখতে হবে। তাহলে ভিক্টরি ডে ইজ অবজার্ভ, পালন করা ইংরেজি কি? অবজার্ভ। অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি, এটা হচ্ছে, আমরা অ্যাম ইজ আর কন্টিনিউয়াস টেন্সে বসে, বাট ইনডিফিনিট টেন্সেও অ্যাম ইজ আর বসে যখন প্যাসিভ ভয়েস হচ্ছে। ভিক্টরি ডে ইজ অবজার্ভ অন, ডেটের আগে অন প্রিপোজিশন বসাতে হয়। প্রিপোজিশনের উপর ডিটেলস ক্লাস আছে, 7 ফ্রি ক্লাসে আপনারা পাবেন। ভিক্টরি ডে ইজ অবজার্ভ অন 16 ডিসেম্বর, এই হচ্ছে আমার সেন্টেন্স। আমাদের গ্রামে প্রতি বছর বই মেলা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে। তাহলে ইংলিশটা কি হবে? বুক ফেয়ার ইজ হেল্ড, ইংলিশটা কি? বুক ফেয়ার ইজ হেল্ড। এবার কি, কোথায় অনুষ্ঠিত হয়? ইন আওয়ার ভিলেজ। কখন হয়? ফেব্রুয়ারি মাসে, ইন ফেব্রুয়ারি, তাই না? তাহলে কি বলবো, যে বুক ফেয়ার ইজ হেল্ড ইন এভরি ইয়ার ইন আওয়ার ভিলেজ ইন ফেব্রুয়ারি। এই মনে করেন, এই যে প্রতি বছর, আবার আছে আমাদের গ্রামে, এইগুলো হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব গুলোকে একটা অর্ডার মেনটেন করে করতে হয়। অর্ডারটা হচ্ছে ম্যানার, প্লেস, টাইম। সো এখানে কোনো ম্যানার নেই, প্লেস আছে। তো বুক ফেয়ার ইজ হেল্ড ইন আওয়ার ভিলেজ, এটা হচ্ছে আমার প্লেস। এরপর আমার সময় বসাতে হবে, বাট সময় এখানে দুটো, একটা হচ্ছে প্রতি বছর, একটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। তো যেটা ছোট সময় সেটা আগে বসাতে হয়। একটা সেন্টেন্সে যখন অনেকগুলো ওয়ার্ড থাকে, অনেকগুলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে, তখন কারেক্ট ওয়ার্ডার মেনটেন করে সেন্টেন্স গুলো সাজানোর নিয়ম হচ্ছে এইটা। কি বললাম, যে বুক ফেয়ার ইজ হেল্ড ইন আওয়ার ভিলেজ, এরপর ইন ফেব্রুয়ারি, মাসের আগে ইন প্রিপোজিশন বসে, ইন ফেব্রুয়ারি, এরপর কি, প্রতি বছর, এভরি ইয়ার। তো এইভাবে এই সেন্টেন্স গুলো আমাকে ইউজ করতে হবে। দেখেন, তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি, তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি, এই সেন্টেন্সটার ইংলিশ কি হবে? এটা দুইটা টেন্সে লেখা যেতে পারে। এই নেগেটিভ, এই ধরনের নেগেটিভ সেন্টেন্স এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও বলা যেতে পারে, আবার পাস্ট ইনডিফিনিট টেন্সেও বলা যেতে পারে। যেমন দে ওয়ার নট ইনভাইটেড, এই ওয়ার নট প্লাস ভি থ্রি। অথবা এটা এইভাবে বলা যেতে পারে, দে হ্যাভ নট বিন ইনভাইটেড, বিন ইনভাইটেড। মনে করেন আপনার একটা বিয়ের অনুষ্ঠান, এবং আপনার বিয়েতে আপনার কাছে কিছু রিলেটিভদের আপনারা নিমন্ত্রণ করেননি, এবং তারা আপনাকে এর জন্য ইয়ে করছে, গালমন্দ করছে, যে ওর বিয়ে হলো আমাকে জানালো না। তো আপনি পরে আফসোস করে বলছেন যে ওদের তো নিমন্ত্রণ করা হয়নি, ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। আমি যদি বলি যে ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল, ইংলিশ কেমন হয় জানেন? দে শুড হ্যাভ বিন ইনভাইটেড। গতকালকের ক্লাসে আমি এই কথাটা বলছিলাম। তো এই যে সেন্টেন্স গুলো, এই যে বাংলা সেন্টেন্স গুলো, দেখেন, আগামীকাল তার জন্মদিন পালন করা হবে, বর্তমানে সব জায়গায় তথ্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে, আমাকে খেতে দেওয়া হয়নি, করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন কমে যাচ্ছে। এই প্রত্যেকটা সেন্টেন্স প্যাসিভ ভয়েস। আপনি নিজে করতে যান, একবার করতে যান, দেখবেন আপনি প্রবলেম ফেস করতেছেন, আপনি সঠিকভাবে নিয়ে আসতে পারতেছেন না। কারণ কি? কারণ এখানকার সাবজেক্ট ভার্ব অবজেক্টটা একটু ডিফারেন্ট। এটা একটু প্র্যাকটিস না করলে ভালোভাবে জানা যায় না, কিন্তু এইটা আমার শেখা লাগবে। কতটা প্র্যাকটিক্যাল এই সেন্টেন্স গুলো, দেখেন আমরা এই ধরনের কথাগুলো আমাদের ডে টু ডে লাইফে কতবার প্রতিদিন ব্যবহার করি, বাট ইংলিশে আমরা পারি না। কেন পারি না? এই প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার না জানার কারণে। আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে? বুঝতে পারছেন আপনারা আমি কি বলছি, বা এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি, কোনো ধারণা কি পাচ্ছেন? থ্যাংক ইউ। তাহলে একটা মিনিট একটু ওয়েট করেন। আমি এখন আপনাদের যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে, এই যে সেন্টেন্সের স্ট্রাকচার গুলো, তো আমি যে যেগুলো লিখছি, এই যে ওয়াই আর নট ইনভাইটেড, হ্যাভ নট বিন ইনভাইটেড, এই স্ট্রাকচার গুলো নিয়ে আমি একটু কথা বলি। এটা একটু গ্রামাটিক্যাল থিংস, জাস্ট 5 থেকে 7 মিনিট আমি এখানে একটু কথা বলবো, এটা একটু আপনারা বুঝবেন।
খুবই ভালোভাবে আমি বুঝাই দিচ্ছি। বোঝার পরে আমরা আমাদের যে রাইটিং এর যে মেইন জায়গাটা আছে, অর্থাৎ প্র্যাকটিক্যালি যে সেন্টেন্স প্র্যাকটিস, এই জায়গাটাতে আমরা আসব। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, ধৈর্য ধরে দেখবেন। দেখেন, এই প্যাসিভ সম্পর্কে আপনি যদি ভালো একটা কনসেপ্ট নিতে পারেন, ভালো একটা কনসেপ্ট অর্জন করতে পারেন, আপনি বিশ্বাস করেন আপনার নিজের ভিতরে অনেক আনন্দ পাবেন, আপনি একটা প্লেজার আসবে, আপনি একটা কনফিডেন্ট পাবেন যে না, ভালো তো, আমি তো এই ক্লাসটা করার পর থেকে যে ধরনের সেন্টেন্স গুলো আমি ইংলিশে বলতে পারতাম না বা লিখতে পারতাম না, এখন তো আমি পারতেছি। তাহলে আমার এই জায়গাটাতে প্রবলেম ছিল বা এই জায়গাটাতে দুর্বলতা ছিল, এটা আপনি নিজেই অনুধাবন করতে পারবেন। জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখেন, যদি মনে প্রাণে শেখার ইচ্ছা থাকে। ফ্রিতেই তো শিখছেন, সমস্যা কি দেখতে, তাই না? দেখেন, আমরা আগে একটু স্ট্রাকচার গুলো নিয়ে কথা বলি। কোথায় ছিলাম? এখানে। আহ এই যে আমাদের এই প্যাসিভটা ভালোভাবে জানতে গেলে টেন্সের স্ট্রাকচার গুলো আগে আমাকে বুঝতে হয়। যাদের টেন্স সম্পর্কে ভালো একটা কনসেপ্ট আছে তারা প্যাসিভটা সহজে বুঝতে পারবেন, বাট টেন্স সম্পর্কে যাদের ধারণা নেই তারা একটু মনোযোগ দিন, খেয়াল করেন। আমি জাস্ট 5টা মিনিট এখানে টাইম নিব, তারপর প্র্যাকটিক্যাল জায়গাটাতে আমরা আসতেছি, জাস্ট একটু ওয়েট করবেন। তো দেখেন এখানে কি লেখা আছে, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এটাকে হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার বলে থাকি। যেমন আই, দেন ভি1 প্লে, দেন অবজেক্ট ফুটবল, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। যেমন আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, যেমন আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। তো এখানে সাবজেক্ট হচ্ছে আই, অ্যাক্টিভ, সাবজেক্ট কাজ করতেছে, এই জন্য এরকম অ্যাক্টিভের স্ট্রাকচার। বাট এই প্রত্যেকটা টেন্সের আমার প্যাসিভের একটা স্ট্রাকচার আছে। সেটা কেমন? সেটা হচ্ছে, একটু খেয়াল করেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভি3 প্লাস অবজেক্ট। অর্থাৎ অ্যাম ইজ আর এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3। এখন আমরা জানি অ্যাম ইজ আর কথায় বসে, অ্যাম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে, যেমন এই যে অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। হ্যাঁ, আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতেছি। কিন্তু এই কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব গুলো ইনডিফিনিট টেন্সে বসবে যখন সেটা প্যাসিভ ভয়েসে হবে। প্যাসিভ ভয়েস মানে কি? যখন একটা সেন্টেন্সের সাবজেক্ট নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থাকে। আমি ফুটবল খেলি, আর এই কথাটার অর্থ কি? যে ফুটবল খেলা হয়। ওই যে আমি বললাম না, দুইটা বন্ধু হেঁটে যাচ্ছে, রাস্তার পাশে বড় একটা খেলার মাঠ, একজন আরেকজনকে বলছে যে দেখো এই মাঠে মনে হয় ফুটবল খেলা হয়, আই থিঙ্ক এই মাঠে ফুটবল খেলা হয়। তাহলে ফুটবল ইজ প্লেইড ইন দিস ফিল্ড, তাহলে ইজ প্লেইড, এই ইজ প্লাস ভি3, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা কখন হয়? যখন একটা সেন্টেন্সের সাবজেক্ট নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থাকে। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ হচ্ছে ওয়াজ ওয়্যার প্লাস ভি3 প্লাস অবজেক্ট। ওয়াজ ওয়্যার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বসায়, বাট পাস্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি ভার্ব গুলো পাস্ট ইনডিফিনিট টেন্সে আসবে যখন সেটা প্যাসিভ ভয়েস হবে। আর প্যাসিভ ভয়েসে মেইন যে ভার্বটা, আমার যে ফাইনাইট ভার্ব, এই ভার্বটা অলওয়েজ থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে। এটা যে টেন্সই হোক না কেন, ইনডিফিনিট হোক, কন্টিনিউয়াস হোক, পারফেক্ট হোক বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হোক, যে টেন্সই হোক না কেন, আমার মেইন ভার্বটা পাস্ট পার্টিসিপল বা ভি3 ফর্মে থাকবে। ফিউচার কন্টিনিউয়াসে আমার উইল বি বসাই, উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, এই দেখেন এই যে ফিউচার কন্টিনিউয়াস, আই উইল বি প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে থাকবো। বাট এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বটা ফিউচার ইনডিফিনিট টেন্সে চলে আসবে যখন প্যাসিভ ভয়েস হবে। ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস স্ট্রাকচার হচ্ছে উইল বি প্লাস ভি3, ফুটবল উইল বি প্লেইড, ফুটবল খেলা হবে। তাহলে তিনটা ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাম ইজ আর প্লাস ভি3 প্লাস অবজেক্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ আর প্লাস ভি3 প্লাস অবজেক্ট, ফিউচার ইনডিফিনিট টেন্স এই শ্যাল বি বা উইল বি প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এবার কন্টিনিউয়াস টেন্সের বেলায় কি হয়? আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ আর, ফিউচার কন্টিনিউয়াসে উইল বি, এর পর ভার্বের সাথে আইএনজি বসাই। বাট প্যাসিভের যে কন্টিনিউয়াস টেন্স গুলো আছে সেই জায়গাটাতে এই অ্যাম ইজ আর, ওয়াজ আর, উইল বি থাকবে, এর সাথে আরেকটা এক্সট্রা ওয়ার্ড যুক্ত হবে, সেটা হচ্ছে বিং প্লাস মেইন ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম, মেইন ভার্বের ভি3। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার অ্যাম ইজ আর বিং প্লাস ভি3, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার ওয়াজ ওয়্যার বিং প্লাস ভি3, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার উইল বি বিং প্লাস ভি3। যেমন ফুটবল ইজ বিং প্লেইড, ফুটবল খেলা হচ্ছে, ফুটবল ওয়াজ বিং প্লেইড, ফুটবল খেলা হচ্ছিল, ফুটবল উইল বি বিং প্লেইড, ফুটবল খেলা হতে থাকবে।
যেমন আজকে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মাঝে একটা ক্রিকেট ম্যাচ হয়েছে মিরপুরে, তাই না? এখন আপনার একটা ফ্রেন্ড খেলা দেখতে গিয়েছিল। এখন আপনি আপনার ফ্রেন্ডকে প্রশ্ন করছেন যে তুই কোথায় গিয়েছিলি, হ্যাঁ সন্ধ্যাবেলায় তুই কোথায় গিয়েছিলি, ওয়ার ডিড ইউ গো ইন দ্য ইভিনিং। এখন আপনার ফ্রেন্ড বলছে যে আমি একটু মিরপুরে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মিরপুর, সেখানে ক্রিকেট ম্যাচ হচ্ছিল বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যে, বাংলাদেশ এবং জিম্বাবুয়ের ক্রিকেট খেলা হচ্ছিল। তো এই যে ক্রিকেট খেলা হচ্ছিল, ইংলিশটা কি? ক্রিকেট ওয়াজ বিং প্লেড বিটুইন বাংলাদেশ অ্যান্ড জিম্বাবুয়ে। এই যে ক্রিকেট ওয়াজ বিং প্লেড, বাট দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ বিং প্লেড, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। তাহলে এই প্যাসিভ সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে, আপনি ইংলিশে কথা বলবেন কিভাবে? হ্যাঁ, সো ফুটবল উইল বি বিং প্লেড, ফুটবল খেলা হতে থাকবে। আর পারফেক্ট টেন্সে কি হয় জানেন? হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস ভি থ্রি আমরা বসাই অ্যাক্টিভে, যেমন আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। এই পারফেক্ট টেন্সের প্যাসিভ যখন আপনি করবেন, হ্যাভ হোক, হ্যাজ হোক, হ্যাড হোক, এরপরে বিন প্লাস ভি থ্রি, অর্থাৎ ফুটবল হ্যাজ বিন প্লেড, আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি, ফুটবল হ্যাজ বিন প্লেড, ফুটবল খেলা হয়েছে। আবার মডাল ভার্বের ক্ষেত্রে কি হয়? মডাল ভার্ব, আমি গতকালকে আপনাদের মডালের উপর ক্লাস নিয়েছিলাম এবং আপনাদেরকে আমি বলছিলাম যে মডাল ভার্ব ক্যান হোক, কুড হোক, মে হোক, মাইট হোক, মাস্ট হোক, যে মডালই হোক না কেন, মডালের পর মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ানে থাকে। কিন্তু যখন এই মডাল ভার্ব গুলো দিয়ে প্যাসিভের সেন্টেন্স হয়, তখন এই মডালের পর একটা বি প্লাস ভি থ্রি, অর্থাৎ ক্যান বি, কুড বি, শুড বি, এরকম এরপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। যেমন আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। এখন আমি যদি বলি ফুটবল খেলা যেতে পারে, ফুটবল ক্যান বি প্লেড, ক্যান বি প্লাস ভি থ্রি, এটা হচ্ছে প্যাসিভের মডেলের স্ট্রাকচার। তাহলে আমি আরেকবার একটু বলি 1 মিনিটে, তারপরে আমরা মেইন জায়গাটাতে আসবো। কি বলছি? তিনটা ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এম ইজ আর প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। পাস্ট ইনডিফিনিট টেন্স, ওয়াজ আর প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। ফিউচার ইনডিফিনিট টেন্স, উইল বি প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এম ইজ আর বিং প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ ওয়ার বিং প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, উইল বি বিং প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। এই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স গুলোর আপনার প্যাসিভের স্ট্রাকচার। কিসের? প্যাসিভের স্ট্রাকচার। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ, হ্যাজ, বিন প্লাস ভি থ্রি। যদি বলি পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড বিন প্লাস ভি থ্রি। আর মডেলের ক্ষেত্রে কি হয়? ফিউচার পারফেক্ট, উইল হ্যাভ বিন প্লাস ভি থ্রি। আর মডেলের ক্ষেত্রে কি হয়? মডেলের ক্ষেত্রে আমার যে বিষয়টা হয় সেটা হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এরপরে বি প্লাস ভি থ্রি। অর্থাৎ মডাল ভার্বের যখন প্যাসিভ করবো, ইভেন সেমি মডালও, এম টু বি, ইজ টু বি, আর টু বি, হ্যাজ টু বি, হ্যাড টু বি, প্লাস ভি থ্রি। অর্থাৎ বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্ম। তার মানে প্যাসিভ মানে কি? এমন কোন সেন্টেন্স যেখানে সাবজেক্টটা নিষ্ক্রিয় থাকে, ইনঅ্যাক্টিভ থাকে, সাবজেক্ট কাজ করতে পারে না। আর প্যাসিভ মানেই প্রত্যেকটা সেন্টেন্সে যে মেইন ভার্বটা থাকে, সেই মেইন ভার্বের আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম বা মেইন ভার্বের ভি থ্রি আমাকে বসাতে হয়, ইউজ করতে হয়। এই বিষয়টা আপনারা মনে রাখবেন। তো চলেন এখন আমরা ইসে আসি, ওই যে কথাগুলো আমরা বলছিলাম, প্র্যাকটিক্যাল যে ব্যবহার রাইটিং এর ক্ষেত্রে আছে প্যাসিভের, সেটা আমরা একটু দেখব। আশা করি যতটুকু ধারণা বা কনসেপ্ট দিলাম, অ্যাটলিস্ট প্যাসিভ জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা এগুলো আমার এই যে ক্লাসটা এখন দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে আমার যে পেইড কোর্সের ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস আছে, এই 10টা ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা ক্লাস। ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসগুলো পেইড কোর্সে এইভাবেই নিয়ে থাকি, পেইড ব্যাচের ক্লাসটাই আপনাদের সামনে আমি এখন শো করছি বা দেখাচ্ছি। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। যারা ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেশনে দুর্বল, সঠিকভাবে ট্রান্সলেশন করতে পারেন না, এই ক্লাসটা দেখলে আপনাদের এই জায়গাটা থেকে প্রবলেম দূর হয়ে যাবে। দেখেন কি লেখা আছে। আহ ফ্রি হ্যান্ড রাইটিং এ প্যাসিভ সেন্টেন্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যে কোনো রিপোর্ট তৈরি, বই, সংবাদপত্র বা যে কোনো ধরনের রিটেন ইংলিশ, এর অধিকাংশ সেন্টেন্স আমরা প্যাসিভ দ্বারা করে থাকি। যদিও প্যাসিভের ক্ষেত্রে, এই কথাটা একটু বোঝেন, যদিও প্যাসিভের ক্ষেত্রে অনেকে বাইয়ের ব্যবহারকে প্রাধান্য দিয়ে থাকে, কিন্তু বাস্তবে বা বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং এ
বাই ছাড়াই প্যাসিভের ব্যবহার বেশি। কি বলছে? বাই ছাড়াই প্যাসিভের ব্যবহার বেশি। যেমন এতক্ষণ আমি আপনাদের যে সেন্টেন্স গুলো তৈরি করে দেখালাম, যেমন দেখেন, রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে। দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম। কোনো বাইটাই কিছু আছে? নেই। কি বলছে? যে দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম, রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে। এখন এই যে সেন্টেন্স গুলো আপনারা দেখলেন, এই সেন্টেন্সটার পর এইটা যদি একটু দেখেন, যে রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে এবং সেটি ম্যানেজার দ্বারা অনুমোদিত হয়েছে। কি বলছে এই জায়গাটাতে? রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে এবং সেটি ম্যানেজার দ্বারা অনুমোদিত হয়েছে। এই কথাটা আমার ইংলিশে কি হবে? The report has been prepared on time and it has been approved by the manager. অর্থাৎ যদি এরকম কোনো পার্সনকে ইন্ডিকেট করা থাকে তাহলে বাইয়ের ব্যবহারটা হয়। বাট মোস্ট অফ দ্য টাইম বা প্র্যাকটিক্যালি প্যাসিভের সেন্টেন্স তৈরি করা মানে বাই ছাড়াই প্যাসিভের ব্যবহার আমাদের বেশি। আবারও বলছি, বাই ছাড়াই প্যাসিভের ব্যবহার তুলনামূলক বেশি। এটা আপনারা একটু মনে রাখবেন। ভালোভাবে একটি বিষয় সম্পর্কে কনসেপ্ট যদি রাখতে পারেন, এই ল্যাঙ্গুয়েজটাকে দ্রুত ডেভেলপ করতে পারবেন। মেইন বিষয় হচ্ছে এটা। এখন দেখেন, আমরা কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখি। এই উদাহরণ দেখে আপনাদেরকে একটু আইডেন্টিফাই করতে হবে যে একটা সেন্টেন্স ঠিক কোন টেন্সে লেখা আছে, কোন সেন্সে হবে, বা অ্যাকচুয়াল মিনিং গুলো আমার কি দাঁড়াবে একটা সেন্টেন্সে। এটা একটু বোঝার চেষ্টা করুন। দেখেন, এখানে একটা সেন্টেন্স আছে, অনেক বড় একটা সেন্টেন্স। কি লেখা আছে? স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। কি বলছে? স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। এখন এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা দেখে আগে আপনাকে ধরতে হবে যে এটা কোন টেন্সে লেখা আছে। এখন এই টেন্স আপনি কিভাবে ধরবেন জানেন? কোনো সেন্টেন্সের যদি আপনি টেন্স আইডেন্টিফাই করতে চান বা টেন্সটাকে সঠিকভাবে ধরতে চান, সেক্ষেত্রে আমার মূলত যে বিষয়টা করতে হয় সেটা হচ্ছে ভার্বের কাছে আসতে হয়। প্রত্যেকটা বাংলা সেন্টেন্সে ভার্ব লাস্টে থাকে। কি বললাম? আমার কথাগুলো একটু ভালোভাবে বুঝবেন। প্রত্যেকটা বাংলা সেন্টেন্সে ভার্ব লাস্টে থাকে, যে কোনো বাংলা সেন্টেন্সে। আপনি যখনই দেখবেন, যেখানেই দেখবেন, সেখানে ভার্বটা অলওয়েজ শেষে থাকে, একদম লাস্টে থাকে। কিন্তু ইংলিশ সেন্টেন্সে ভার্ব সাবজেক্টের পরে থাকে। এখন আবার আরেকটা বিষয় নিয়ে একটু প্রবলেম হয়, সাবজেক্ট। সাবজেক্টের বিষয়টা আমি একটু বলি। প্যাসিভ রিলেটেড সেন্টেন্সে অনেকে সাবজেক্ট বলতে মনে করে যে প্রত্যেকটা সেন্টেন্সের শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট। সাবজেক্ট বলতে সবার ধারণা এরকম থাকে যে একটা সেন্টেন্সের যে শুরুতে যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটাই মূলত হয়তো সাবজেক্ট। সবাই এটা মনে করে। কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সের শুরুর ওয়ার্ড সাবজেক্ট হয় না, বিশেষ করে এই প্যাসিভ রিলেটেড সেন্টেন্স গুলো। তো এই জায়গাটাতে কি হয়? এই জায়গাটাতে যেমন আপনি কি বলবেন এখানে স্বাধীনতা দিবসটা সাবজেক্ট না। এই প্যাসিভ রিলেটেড সেন্টেন্সের সাবজেক্ট বের করার জন্য ভার্বকে প্রশ্ন করতে হয় হোয়াট এবং হুম দ্বারা। কোন সেন্টেন্সের ভার্বকে যদি হোয়াট অ্যান্ড হুম দ্বারা প্রশ্ন করা হয় তাহলে অবজেক্ট পাওয়া যায়। আর অবজেক্টটাই হচ্ছে মূলত প্যাসিভের সাবজেক্ট। অবজেক্ট দুই প্রকার, আমার কথাগুলো বোঝেন। একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, হোয়াট দিয়ে প্রশ্ন করলে এটা পাওয়া যায়। আর একটা হচ্ছে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট, হুম দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়। তো কোন সেন্টেন্সে অবজেক্ট দুটো থাকতে পারে, আবার কোন সেন্টেন্সে অবজেক্ট একটা থাকতে পারে। এটা ডিপেন্ড করবে সেন্টেন্সের উপর। ঠিক আছে? তো যদি দুটো থাকে তখন ব্যক্তিকে প্রাধান্য দিতে হয় সাবজেক্ট হিসেবে, অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্টে রাখতে হয়। তো বিষয়গুলো ঠিক কেমন একটু বোঝেন। এই ভার্ব হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে দেওয়া হচ্ছিল। এই দেওয়া হচ্ছিলটাকে আপনি প্রশ্ন করেন যে কি দেওয়া হচ্ছিল, আরেকটা কোশ্চেন করেন কাকে দেওয়া হচ্ছিল। একটা হচ্ছে প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল, আরেকটা হচ্ছে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। অর্থাৎ এখানে দুটো অবজেক্ট আছে। এই গার্ড অফ অনার হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, আর প্রধানমন্ত্রী হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। তো ব্যক্তিকে প্রাধান্য দিতে হয়। তো এই জন্য আমার এই সেন্টেন্সটা সাবজেক্ট হবে দ্য প্রাইম মিনিস্টার। আমার প্যাসিভ রিলেটেড সেন্টেন্সের
প্যাসিভ রিলেটেড সেন্টেন্সের এই শুরুর ওয়ার্ডটাই সবসময় সাবজেক্ট হয় না। সাবজেক্ট বের করার জন্য ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়, এবং এই ধরনের সেন্টেন্স গুলোর বা প্রত্যেকটাই বাংলা সেন্টেন্সে ভার্ব কিন্তু লাস্টে থাকে। তো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্টটা পাওয়া যায়। এইবার সাবজেক্টের পর ইংলিশে আমাকে ভার্ব বসাতে হবে, বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে সাবজেক্টের পরেই ভার্ব থাকে। বাট এই যে ভার্বটা আমি বসাবো, এই ভার্বটা তো শুধু বসাই দিলে হবে না, আমার টেন্স মেনটেন করে বসাতে হবে। দেখেন এই জায়গাটা কতটা ডিফিকাল্ট। এই দেওয়া হচ্ছিলটা দেখে আমাকে আবার ধরতে হবে যে এটা কোন টেন্সের সেন্টেন্স। এই দেওয়া হচ্ছিলটা যে লেখা আছে, এটা কোন টেন্সের সেন্টেন্স, কেউ আমাকে বলতে পারবেন এই সেন্টেন্সটা কোন টেন্সে লেখা আছে? দেওয়া হচ্ছিল কথাটা, রাইট? এটা পাস্ট কন্টিনিউয়াস, অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচারটা কি, আমাকে এখন সেইটা বসাতে হবে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে ওয়াজ, ওয়ার প্লাস বিং প্লাস ভি3। অর্থাৎ দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং, এরপর দেওয়া ইংরেজি কি গিভ, এই গিভের ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে গিভেন। সো দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন। এবার বাকিটা, অর্থাৎ আপনি যদি একটা সেন্টেন্সের সাবজেক্ট আর ভার্ব, আমি একটু লিখে শেষ করি তারপর বলছি। দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার, এরপর কি স্বাধীনতা দিবস উপলক্ষে, এটা এভাবে লেখা যায়, অন দা অকেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে। সো কি লিখলাম? দ্য প্রাইম মিনিস্টার was being given guard of honor on the occasion of Independence Day. So এই was being given এটা হচ্ছে আমার ভার্ব। এই জায়গাটা আপনি যদি টেন্স মেনটেন করে সঠিকভাবে লিখতে পারেন, তাহলে আপনি অবজেক্টে যাই লেখেন না কেন, অবজেক্টে যদি উল্টো পাল্টা হয় বা একটু ভুল হয়, ওই ভুল কেউ বুঝতে পারবে না বা ওই ভুলটাকে কাউন্ট করা হয় না। কিন্তু আপনার যদি এই জায়গাটাতে ভুল হয়, অর্থাৎ আপনি যদি ভার্বের জায়গাটাতে ভুল করেন, আপনি যদি সঠিকভাবে টেন্স ধরতে না পারেন, টাইম আইডেন্টিফাই করতে না পারেন, এবং টাইম আইডেন্টিফাই করতে না পারলে আপনি ভার্বের ফর্মটাকে সঠিকভাবে বসাতে পারবেন না। আর এইটা যদি আপনি বসাতে না পারেন, আপনার সম্পূর্ণ সেন্টেন্সটাই ভুল হয়ে যাবে। তো সবসময় এই জায়গাটার উপর ফোকাস করতে হয়, এই ভার্বটার উপর। এখন দেখেন, আমি যদি এই ওয়াজ বিং গিভেন মানে এই সেন্টেন্সের বাংলা অর্থ কি, প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল, এই স্ট্রাকচারটা আমি কেন লিখছি, কি জন্য আমার এই ধরনের স্ট্রাকচার এখানে হয়েছে? আমার যে সাবজেক্ট প্রধানমন্ত্রী, যে প্রাইম মিনিস্টার, এই সাবজেক্ট কোনো কাজ করতেছে না, এটা নিষ্ক্রিয়, এটা ইনঅ্যাক্টিভ, এটা একটা পুতুলের মতো পড়ে আছে। বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, এই মানুষটাকে কেউ গার্ড অফ অনার দিচ্ছে, সেটা পুলিশে দিতে পারে, সেনাবাহিনীতে দিতে দিতে পারে। দেখেন, আমি যদি এই সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস এর গতানুগতিক স্ট্রাকচারে লিখতাম, যেমন পাস্ট কন্টিনিউয়াস এর যে অ্যাক্টিভের স্ট্রাকচার সেটা কি, সেটা হচ্ছে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। যেমন আমি যদি বলতাম দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ গিভিং গার্ড অফ অনার, এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি দাঁড়াতো জানেন? প্রধানমন্ত্রী গার্ড অফ অনার দিচ্ছিল স্বাধীনতা দিবস উপলক্ষে। অর্থাৎ প্রধানমন্ত্রী এরকম করে সেলুট দিচ্ছিল, মানে প্রধানমন্ত্রী নিজে কাজ করছিল। অর্থাৎ এইটা লিখলে আমার এই প্রাইম মিনিস্টার অ্যাক্টিভ হয়ে যায়, এই লোকটা কাজ করা শুরু করে দেয়, প্রধানমন্ত্রী গার্ড অফ অনার দিচ্ছিল। কিন্তু বিষয়টা কি, প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল, এই মানুষটা কিছু করতেছে না। তো যখন আমি এই সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ, প্যাসিভ, তখনই আমার এই স্ট্রাকচারটা লিখতে হচ্ছে, সেটা হচ্ছে এই ওয়াজ বিং গিভেন। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার। এই সেন্টেন্সটা কি আপনারা বুঝতে পারছেন সবাই? আমি কি বললাম, এই যে ট্রান্সলেশনটা দেখালাম, বোঝা যায়? ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কারণ দেখেন, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা করি, আমি যাদেরকে পড়াই প্রত্যেকটা স্টুডেন্টকে আমি আমার যতটা আছে ততটা আমি দেওয়ার চেষ্টা করি, কোনো জায়গা বাকি রাখি না। আমি কিন্তু প্রচুর পরিশ্রম করে পড়াই এক একটা স্টুডেন্টকে, এবং অনেকটা টাইম নিয়ে অনেকবার একটা 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 কথা বলে বলে বোঝায় পড়াই, যাতে করে আপনার কথা বলার জায়গা না থাকে, আপনার প্রশ্নের জায়গা না থাকে, সেইভাবে আমি শিখিয়ে থাকি। আপনারা এই ফ্রি ক্লাসগুলো করে যান, আমি এতটুকু বলতে পারি যে আপনার আমার কথা মনে থাকবে যে এরকম একটা লোক ছিল, এইভাবে এই ল্যাঙ্গুয়েজটা দেখিয়েছিল। যদি আপনি আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন, সেইভাবে যদি আপনি আমাকে বুঝতে পারেন। কারণ কি জানেন, ইংলিশ হচ্ছে এইটা, এটা প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ, এটা শিখতে না পারলে আপনি কখনোই ইংলিশে প্রফেশনাল হতে পারবেন না। ছোট ছোট রুলস আর স্ট্রাকচার শিখে কেউ ডেভেলপ করতে পারে না। অনেক জায়গায় দেখবেন এইভাবে শিখায়, এইটা প্লাস এইটা প্লাস এইটা এরকম হয়, এই দিয়ে হাজারো সেন্টেন্স হয়, যেমন কিপের ব্যবহার। হ্যাঁ,
ইংরেজি শেখার জন্য এগুলো শিখে রাখুন। কিপ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এনি ফর্ম প্লাস এক্সটেনশন, যেমন লেগে থাকো তুমি জিতবে, কিপ স্টেইং ইউ উইল উইন। হাসতে থাকো তুমি সুখী হবে, কিপ স্মাইলিং ইউ উইল বি হ্যাপি। এরকম যদি আমি পড়াতাম, এইগুলো হয়তো অনেক স্টুডেন্ট করতো বা সবাই এনজয় করতো, ভাবতো যে কত সুন্দর স্পোকেন শিখছি। হ্যাঁ, এবার আমি পরেরটা দিলাম, যেতে থাকো আমি পরে আসবো। হ্যাঁ, এটা আপনারা করেন, কমেন্টে লেখেন, অনেকে এটা খুবই এনজয় করবে যে কিপ গোয়িং আই উইল কাম লেটার। নামাজ পড়তে থাকো, কিপ প্রেইং ইউ উইল গেট দ্য সলিউশন অফ অল প্রবলেম। চেষ্টা করতে থাকো, কিপ ট্রাইং ইউ উইল অ্যাচিভ ইউর গোল। সো এইভাবে আমি যদি এইগুলো দিতাম বা বা আমি যদি আপনাকে প্র্যাকটিস করাতাম, অনেক স্টুডেন্ট হয়তো করতো বা ভাবতো কত সুন্দর স্পোকেন শিখছি বা ইংরেজিতে কথা বলা শিখতেছি। বাট এরকম রুলস স্ট্রাকচার প্র্যাকটিস করে এটা প্লাস এটা প্লাস এটা, এই যে হাজারো সেন্টেন্স পারবেন, করেন, শেখেন, এগুলো দিয়ে ঘোড়ার ডিম ছাড়া কিছু হয় না। এইভাবে কখনোই ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করা যায় না। আপনি আজকে এটা পড়ছেন, কালকে আরেকটা ভুলে যাচ্ছেন, বা এগুলোকে প্র্যাকটিক্যালি কাজে লাগানো যায় না। কিন্তু এই যে জায়গাগুলো আমি শেখাচ্ছি আপনাকে বা যেটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে অথেন্টিক ল্যাঙ্গুয়েজ। এবং আমি তো ফ্রি ক্লাস নিচ্ছি আপনাদের, আপনারাও তো আজকে আছেন কালকে নেই এরকম। একটা কথা আমি বলে রাখি, যদি কেউ কোনোদিন কোনো টিচারের কাছে ইংরেজি শেখেন, আমার কাছে যারা আসবেন, যারা পেইড কোর্সে ভর্তি হয়েছেন বা হচ্ছেন, তাদের তো আমি শিখাবো, তারা তো পারবেন। কিন্তু সবাই তো আর পেইড কোর্সে আসবেন না বা পারবেন না। তো যারা আসবেন না বা পারবেন না, যদি কোনোদিন ইংরেজি শেখার ইচ্ছা থাকে, মানে প্রফেশনাল হওয়ার ইচ্ছা থাকে ল্যাঙ্গুয়েজে, ল্যাঙ্গুয়েজটাকে নিজের একটা অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চান, যদি মনে করতে চান আমি নিজেই মাস্টার্স হবো, আমি আমার নেক্সট জেনারেশনকে এই ল্যাঙ্গুয়েজটা শিখাবো, তাহলে এমন কারো কাছে শিখবেন যারা নিউজ আর্টিকেল এডিটোরিয়াল করতে পারে, নিউজ পেপার ট্রান্সলেশন করতে পারেন। মনে রাখবেন, তারা অনেক বেশি ইংলিশ জানে, অনেক বেশি সমৃদ্ধ তাদের ল্যাঙ্গুয়েজটা। এই যেটা আমি দেখালাম না, এই যে রুলস স্ট্রাকচার, এগুলো আমার কাছে পড়ে আমার স্টুডেন্টরা আমার কাছ থেকে নিয়ে অন্যদেরকে পড়ায়, যারা শুধুমাত্র এইটা চর্চা করে, অর্থাৎ জাস্ট একটা কোর্স করে, কোর্স দেখে এগুলো পড়ায়। কিন্তু এই যে জিনিসটা আমি এখন আপনাকে দেখাচ্ছি, এইটা অনেক টিচার আছে, অনেক ইংলিশ টিচার আছে, এই জিনিসটা পারে, বোঝে, কিন্তু আরেকজনকে যে বোঝায় দেওয়া, এই ক্ষমতাটা সবার থাকে না। এটা সত্যি, আরেকজনকে বুঝাই দেওয়ার মতো অনেক টিচার পারে, আসে, কিন্তু দেখবেন এই পর্যন্ত আসে না, হাত দেয় না। কিন্তু যারা এগুলো দেখায়, যারা এগুলো করে, সেরকম জায়গায় পড়বেন, আপনি দেখবেন অনেক প্রফেশনাল হতে পারবেন। এবং এইটাই প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ, এইভাবে এগোতে পারলে দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায়। যারা পেইড করছে আসবেন, তারা বুঝতে পারবেন এই বিষয়গুলো, কিন্তু সবাই তো আসবেন না, এই জন্য আমি বলে রাখছি আপনাদের। তো এরপর দেখেন, যেটা বলছি, দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তো এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা আমরা কিভাবে ট্রান্সলেট করব, একটু বোঝার ট্রাই করেন, just wait a minute। প্রথমত আমি আসবো ভার্বের কাছে। ভার্বটা কি বললাম, প্রত্যেকটা বাংলা সেন্টেন্সের শেষে ভার্ব থাকে, লাস্টে ভার্ব থাকে। যেমন এই নেওয়া হচ্ছে না কথাটা হচ্ছে এখানে ভার্ব। এবার এই নেওয়া হচ্ছে নাটাকে আপনি প্রশ্ন করেন যে কি নেওয়া হচ্ছে না বা কাকে নেওয়া হচ্ছে না, সাবজেক্ট আমার কি হবে, কি নেওয়া হচ্ছে না, কেউ বলতে পারেন সাবজেক্টটা মূলত কি হবে, কি নেওয়া হচ্ছে না, কি হতে পারে? পদক্ষেপ। এখন দেখেন, এই সাবজেক্ট কখনো জাস্ট একটা ওয়ার্ড নিয়ে হয় না, সাবজেক্ট হচ্ছে ফ্রেজ আকারে করতে হয়। ফ্রেজ মানে একগুচ্ছ ওয়ার্ড, একটা মিনিং দেয়, মানে এই তিনটা ওয়ার্ড একসঙ্গে কানেক্টেড। কোনো কার্যকর পদক্ষেপ, অর্থাৎ আমার ইংলিশটা কি হবে, কোনো কার্যকর পদক্ষেপ, এনি ইফেক্টিভ স্টেপ, এনি না বলে নো বলা যায়, এনি ইফেক্টিভ স্টেপস অথবা নো ইফেক্টিভ স্টেপস এরকমও বলা যায়। এবার নেওয়া হচ্ছে না, এইটা দেখে আমার বুঝতে হবে এটা কোন টেন্সে লেখা আছে, তাহলে এই সেন্টেন্সটা কোন টেন্সের সেন্টেন্স, সেটাই ভার্বকে দেখে আমার আইডেন্টিফাই করতে হবে কোন টেন্স এটা। এই নেওয়া হচ্ছে না এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, রাইট? বর্তমানে কোন একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে, তো হচ্ছে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সাবজেক্ট আমার প্লুরাল, সো এনি ইফেক্টিভ স্টেপস আর নট বিং, আর নট বিং নেগেটিভ সেন্টেন্স, নেওয়া হচ্ছে না। এবার টেক মানে নেওয়া, এর পাস্ট পার্টিসিপল কি টেকেন, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার, অ্যাম ইজ আর বিং প্লাস ভি3। তো এইটুকু, এই যতটা, এই যে দুইটা সাবজেক্ট আর ভার্ব লিখলাম না, এই পর্যন্ত যদি আপনি কারেক্ট করে লিখতে পারেন, তাহলে আপনার সেন্টেন্স কারেক্ট। বাট এই জায়গাটায় যদি আপনি ভুল করেন, আপনি যদি টেন্সকে আইডেন্টিফাই করতে না পারেন এবং ভার্বকে যদি সঠিক ফর্মে পুট করতে না পারেন, আপনার সম্পূর্ণ সেন্টেন্সটাই ভুল হয়ে যাবে। তা আপনি পরে যাই লেখেন না কেন, বাট পরবর্তীতে যদি আপনি ভুল কোনো কিছু লেখেন, তাহলে প্রবলেম হয় না। যদি এই ভার্বের ফর্মটা ঠিক থাকে, সেন্টেন্সের মিনিং অটোমেটিক্যালি বা অলরেডি প্রকাশ পেয়ে যায়।
তো এই জায়গায় সবাই ফোকাস করবেন। আরেকটা কথা বলে রাখি, এই সাবজেক্ট আর ভার্ব বসানোর পর কি করবেন জানেন? মনে করেন আমার এই কোনো কার্যকর পদক্ষেপ, এটা লেখা শেষ, নেওয়া হচ্ছে না, এটাও শেষ, এখন আমার তিনটা ওয়ার্ড বাকি আছে, দুর্নীতি বন্ধে বাংলাদেশে। তো বাংলা থেকে যখন ইংলিশ সেন্টেন্স ট্রান্সলেট করবেন, কথাটা ভালোভাবে মনে রাখেন, বাংলা থেকে যখন কোনো ইংলিশ সেন্টেন্স আপনি ট্রান্সলেট করবেন, তখন সাবজেক্ট আর ভার্ব বসানোর পর লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবেন। বাংলার লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবেন যখন ইংলিশে আপনি সেটা লিখবেন। মানে এই তিনটা ওয়ার্ড আমি আগে বসাবো বাংলাদেশে, তারপরে বন্ধে, তারপরে দুর্নীতি। তো দেখেন, এনি ইফেক্টিভ স্টেপস আর নট বিং টেকেন ইন বাংলাদেশ। ইন বাংলাদেশ, দেশের আগে ইন প্রেপোজিশন বসাতে হয়। এরপর বন্ধে, বন্ধ ইংরেজি কি? স্টপ বা ক্লোজ। তো এই স্টপ কথাটা দেখেন, এই বন্ধ ইংরেজি স্টপ, এটা একটা ভার্ব। আমি এই সেন্টেন্সে অলরেডি একটা ভার্ব লিখছি, সেটা হচ্ছে টেকেন। তো একটা সেন্টেন্সে এরকম দুটো ভার্ব লেখা যায় না, একটা ভার্বকে নন ফাইনাইট করতে হয়। যেমন এই যে বন্ধে, এই যে একটা একার আছে না, এই একারটা থাকার কারণে আমার এখানে ইনফিনিটিভের ব্যবহার করতে হবে। ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভি ওয়ান, অর্থাৎ বন্ধ ইংরেজি স্টপ। টু স্টপ মানে বন্ধ করতে বা বন্ধে। ডু মানে করা, টু ডু মানে করতে। ইট মানে খাওয়া, টু ইট মানে খেতে। প্লে মানে খেলা, টু প্লে মানে খেলতে। এটাকে বলে নন ফাইনাইট ভার্ব। অ্যাজ এ কি বলে, ক্লাসিফিকেশন অফ পার্ট অফ স্পিচ, সরি, ভার্ব, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের ভিতর যায়। এবং নন ফাইনাইট ভার্ব তিন প্রকার: জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। এটা হচ্ছে ইনফিনিটিভ। হ্যাঁ, তাহলে এনি ইফেক্টিভ স্টেপস আর নট বিং টেকেন ইন বাংলাদেশ টু স্টপ, এরপর কি? দুর্নীতি, জাস্ট করাপশন। তাহলে আমি কি করব? যখন আমি বাংলা থেকে ইংলিশে একটা সেন্টেন্স ট্রান্সলেশন করব, তখন সাবজেক্ট আর ভার্ব আমি সঠিক টাইম মেনটেন করে বসাবো। সাবজেক্ট কিভাবে পাবো? প্রথমত ভার্বের কাছে আসবো। ভার্ব কোথায় পাবো? একটা বাংলা সেন্টেন্সের লাস্টে ভার্ব থাকে, সেই ভার্বটাকে আমি যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে প্যাসিভ রিলেটেড সেন্টেন্সের সাবজেক্টটা পাওয়া যায়। এরপরে টাইম মেনটেন করে ভার্বটা বসাবো। ভার্বটা বসানোর পর আমি যখন সেন্টেন্সটা কমপ্লিট করব, তখন লাস্টের দিক থেকে করতে করতে আমি ফার্স্টের দিকে আসবো। ইট উইল বি বেটার। এরপর দেখেন, গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে। এই যে একটা সেন্টেন্স, তাহলে আমার ভার্বটা হচ্ছে রপ্তানি হতে থাকবে। এইটা দেখে, এটা আগে আপনারা একটু এটার টেন্সটা আইডেন্টিফাই করার চেষ্টা করেন তো, যে কি রপ্তানি হতে থাকবে। আর প্রথমত সাবজেক্টটা কি, কি রপ্তানি হবে, আর কোন টেন্সে আছে এটা, টেন্সটা কি এটা? না, এই রপ্তানি হতে থাকবে, এটা কোন টেন্স? এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, রাইট। অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইংলিশটা কি হবে? যে পণ্য, ইংরেজি প্রোডাক্ট বা গুডস বলা যায়, আপনি এরকম বলতে পারেন, দ্য গুডস, GOODS, দ্য গুডস অফ গার্মেন্টস, দ্য গুডস অফ গার্মেন্টস। এবার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি? উইল বি বিং প্লাস V3, দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং। এরপর এক্সপোর্টেড, দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড। এই হচ্ছে আমার সাবজেক্ট আর ভার্ব লেখা শেষ। এক্সপোর্ট মানে রপ্তানি, এর পাস্ট পার্টিসিপল এক্সপোর্টেড। এরপর আছে দুইটা ওয়ার্ড, নিয়মিত আর বিদেশে। তাহলে লাস্টের থেকে করবো, তাহলে আগে বিদেশটা বসাবো, যে ইন অ্যাব্রোড। অ্যাব্রোড মানে বিদেশ বা ওভারসিজ বলা যায়। সো ইন অ্যাব্রোড, এরপর কি? রেগুলারলি। এই শেষ। দেখছেন কত সহজ, কত সিম্পল। বাট এই ধরনের সেন্টেন্স, এগুলো কিন্তু নিউজ পেপারের সেন্টেন্স, প্র্যাকটিক্যাল সেন্টেন্স। এগুলো করতে গেলে আমাদের প্রবলেম ফেস করি আমরা। আমরা সঠিকভাবে এই সেন্টেন্স গুলো ইংলিশে ট্রান্সলেট করতে পারি না, ভালোভাবে নিতে পারি না। বাট এখন দেখেন তো, একটু হলেও আপনাদের সহজ মনে হচ্ছে না? যে না, এগুলো তো সহজ, পারা যায়। জাস্ট প্যাসিভের স্ট্রাকচারটা জানা থাকলেই আমরা পারবো। কি হয় না? নাকি কঠিন লাগে? এই দেখেন, আমি একটু একটা বড় সেন্টেন্স দেখাই, এর থেকেও একটা বড় সেন্টেন্স একটু দেখাই। আগে এটা একটু দেখেন, বোঝার ট্রাই করেন। এখানে একটা সেন্টেন্স লেখা আছে, খেয়াল করেন। বিশিষ্ট IT প্রফেশনাল তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে। দেখেন, অনেক বড় একটা সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্স দেখলে আমাদের গায়ে জ্বর চলে আসে, মনে হয় যেন কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, বা কিভাবে কি করব। হ্যাঁ, দেখেন তো কতটা সহজে করা যায়। প্রথমত ভার্বের কাছে আসেন। ভার্ব হচ্ছে এই নির্বাচিত করা হয়েছে।
এবার এটাকে প্রশ্ন করেন যে কি নির্বাচিত করা হয়েছে। একটা হচ্ছে কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে, একটা হচ্ছে কাকে করা হয়েছে, তারিক মাহমুদকে। এই হচ্ছে আমার দুটো সাবজেক্ট। তো আমি বলছি যে অবজেক্ট যদি দুটো পাওয়া যায় তো ব্যক্তিবাচককে প্রাধান্য দিতে হয়। এবার আমি যদি টেন্সটা ধরি, নির্বাচিত করা হয়েছে, এটা কোন টেন্সে লেখা আছে, আমার টেন্সটা কি হবে, কোন টেন্সে লেখা আছে? না, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি লেখা থাকতো করা হয়েছিল তাহলে পাস্ট ইনডিফিনিট হতে পারতো, বাট এটা প্রেজেন্ট পারফেক্টে লেখা বেটার আমার মনে হয়। বেটার এটা প্রেজেন্ট পারফেক্টে লিখবেন। সো হয়েছে, গিয়েছে, নিয়েছে, দিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্স, তাই না? তাহলে আমি সাবজেক্টটা নেই। বিশিষ্ট, বিশিষ্ট ইংরেজি ফেমাস বা প্রমিনেন্ট বা রিনাউন্ড, এই ওয়ার্ডগুলো ব্যবহার করা যায় অ্যাডজেক্টিভ, তাই না? রিনাউন্ড আইটি প্রফেশনাল কে? তারিক মাহমুদ। তারিক, কি লিখলাম? রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, সাবজেক্ট শেষ। এবার ভার্ব, তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাভ হ্যাজ এর ভিতরে হ্যাজ হবে। এরপর বিন, এরপরে কি? নির্বাচিত। এটা যদি ভোটের মাধ্যমে হয় তাহলে ইলেক্টেড, সিলেকশনের মাধ্যমে হলে সিলেক্টেড, তো আমি ইলেক্টেড লিখি। রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড, এই হচ্ছে আমার সাবজেক্ট ভার্ব শেষ। এইবার আমি কি করব? এইবার লাস্টের থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবো। মানে কি নির্বাচিত করা হয়েছে? সভাপতি, জাস্ট দ্য প্রেসিডেন্ট। রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট। এবার কিসের প্রেসিডেন্ট? অফ মানে এ, এ দেখেন এই যে সমিতির, এই যে র আছে না, এই র কথাটার জন্য পজেস করে একটা অফ প্রেপোজিশন নিয়ে আসতে হয়। অফ, অফ কিসের? বাংলাদেশ কম্পিউটার সমিতির। তাহলে এই তিনটা ওয়ার্ডকে একসঙ্গে ধরতে হয়, ফ্রেজাল ওয়ার্ড। অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। এবার কি? 2019-20 সালের জন্য, ফর ফিসকাল ইয়ার 2019-20 এরকম বলা যায়, অথবা জাস্ট ফর 2019-20। এই যে, তাহলে আমি কি লিখলাম? রিনাউন্ড আইটি প্রফেশনাল। এবার এখানে একটু বোঝার জায়গা আছে, খেয়াল করেন। রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ফর 2019-20। এখন দেখেন, এই জায়গাটাতে আমি আপনাদের একটা কথা বারবার বলছি যে অবজেক্ট কিন্তু দুটো, আমার ব্যক্তিবাচকটাকে প্রাধান্য দিতে হয়। কিন্তু এই জিনিসটাকেও আমি অবজেক্টে নিয়ে সেন্টেন্স, সাবজেক্টে নিয়ে সেন্টেন্স করতে পারি। যেমন আমি এইভাবেও কথাটা বলতে পারি, দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। দেখেন এই যে এইভাবেও সেন্টেন্সটা লেখা যায় কিন্তু, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি এইবার হ্যাজ বিন ইলেক্টেড, নির্বাচিত করা হয়েছে। কি বললাম? দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে। এবার কাকে? তারিক মাহমুদকে। এই ব্যক্তি, কোনো পার্সনকে ইন্ডিকেট করতে পার্সনের আগে আপনার এখানে একটা টু প্রেপোজিশন বসাতে হয়। খেয়াল করেন, টু দেওয়ার পরে আপনি এটা লেখেন যে রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। এরপর কি? যে ফর 2019-20। তাহলে আমি কি বলছি? এই সেন্টেন্সটাকে দুই ভাবে লেখা যায়। একটা হচ্ছে রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ফর 2019-20, আর দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি হ্যাজ বিন ইলেক্টেড টু রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ ফর 2019-20। অর্থাৎ একটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট আর একটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। কোনো কোনো সেন্টেন্সে অবজেক্ট দুটো থাকতে পারে, কোনো কোনো সেন্টেন্সে একটা থাকতে পারে। তো দুটো যদি থাকে ব্যক্তিবাচককে প্রাধান্য দিয়ে করতে হয়। বাট এটা লিখেও যদি আপনি সেন্টেন্স যদি এইভাবে করেন, এটাও কারেক্ট সেন্টেন্স, আমার ভুল না। আমি কি বোঝাতে পারছি এই বিষয়টা? কি বললাম? তাহলে দেখেন কত বড় একটা সেন্টেন্স, আমার কিন্তু অনেক কঠিন লাগে, অনেক কষ্ট হয়, কিন্তু দেখছেন খুব সহজে করা যায়। দেখেন আমার হাজার হাজার লাখ লাখ সাবস্ক্রাইবার নেই, বাট আমি একটা পার্মানেন্ট জবের ভিতর আছি। কিন্তু আমি যদি এই জায়গাটা নিয়ে থাকতাম, আমি এখানে অনেক কিছু করতে পারতাম। তো যাই হোক, আহ আহ, অনেক জায়গায় আছে দেখবেন বাংলাদেশের লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, ফলোয়ার, কত ধরনের বিজ্ঞাপন, 60 ঘন্টার ক্লাস, এতগুলো রেকর্ড, এতদিনের ভিতরে আপনি ইংলিশে প্রফেশনাল হতে পারবেন, এক্সপার্ট হতে পারবেন। কিন্তু এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, আমি প্যাসিভ ভয়েস শিখাচ্ছি, কিন্তু দেখেন তো এটা কতটা ডিফারেন্ট, কতটা প্র্যাকটিক্যাল। এইভাবে প্যাসিভের চর্চাটা কি আপনারা করে থাকেন? একটু ভাবেন। শুধু ছোট ছোট ইংরেজি বলে, ইংরেজি শেখার জন্য এই এক্সপ্রেশন গুলো শিখে রাখুন, ঘরে বসে এগুলো বলতে হয়, ট্রেনে এগুলো বলতে হয়, এরকম অনেক ইয়ে দেখবেন, মানে
কি বলবো, ঝাঁকানাকা বিভিন্ন সেন্টেন্স প্র্যাকটিস, এগুলো অনেকে প্র্যাকটিস করে, সময় দেয়। বাট এভাবে কখনো ডেভেলপ করা যায় না, প্রফেশনাল হওয়া যায় না। প্রফেশনাল হতে গেলে এই জায়গাটাতে আসতে হয়, এই অরিজিনটা বুঝতে হয় ল্যাঙ্গুয়েজের, যেটা আমি এই জায়গাটায় দেখাচ্ছি। আমি যাদেরকে পড়াই, আমি যাদেরকে টাইম দেই, এই যে রাতের বেলায় আমি যাদেরকে পেইড কোর্সে ক্লাস নেই, বা এই যে ফ্রি ক্লাসও যাদের আপনি আপনাদের নিচ্ছি, প্রত্যেকটা স্টুডেন্টকে আমি সেভাবেই পড়াই যাতে করে তারা আমাকে মনে রাখবে যে না, আমি একদিন এরকম ভাবে একটা ক্লাস করছিলাম। প্যাসিভ, আপনি যে কোনো কোচিং সেন্টারে যান, যে কোনো প্রতিষ্ঠানে যান, সবাই কিন্তু প্যাসিভ আপনাকে পড়াবে, কারণ সবাই জানে যে ভয়েস চেঞ্জ এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, এটা সব ক্লাসে থাকে, পড়া লাগে। কিন্তু কিভাবে পড়ায়? এই যে যেটা আমি বললাম, মনে করেন যে হি রাইট হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে, এটার প্যাসিভ ভয়েস কি? এ লেটার ইজ রিটেন বাই হিম, একটা চিঠি লেখা হয় তার দ্বারা। এইভাবে সবাই প্যাসিভটা দেখায় বা শেখায়। কিন্তু এই যে জায়গাটা নিয়ে আমি কথা বলছি বা যে বিষয়গুলো আমি দেখাচ্ছি, একটু ভেবে দেখেন তো, এইটার সাথে এইটা কতটা পার্থক্য। বা আমি যেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি, এটা যদি আপনি করতে পারেন, আপনার এই সেন্টেন্স ট্রান্সলেশন নিয়ে অ্যাটলিস্ট কোনো প্রবলেম ফেস করতে হবে না। বা কমিউনিকেশনের ক্ষেত্রে বিভিন্ন জড়তা, সেই জড়তা থেকে আপনি ওভারকাম করতে পারবেন যদি এগুলোকে ধরে রেখে প্র্যাকটিস করতে পারেন। একদিনে তো শিখে রাখলে আর সব শেষ হয়ে যায় না, এটা থেকে প্র্যাকটিসটা করতে হয়, প্র্যাকটিস না করলে পারা যায় না। সেগুলো আমি করাই আমার প্রত্যেকটা স্টুডেন্টকে যারা পেইড বেসে আসে। তো দেখেন, এরপরে যেটা আমি বলছি, যেটা আমি বললাম যে সবাই প্যাসিভ পড়ায়, বাট এই পর্যন্তই থাকে। হ্যাঁ, হি রাইটস আ লেটার, এ লেটার ইজ রিটেন বাই হিম, কিন্তু এই জায়গাগুলো কতজন দেখে? তো এইগুলো দেখতে হয়, এগুলো না দেখলে ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শেখা যায় না। এখানে আরো অনেক সেন্টেন্স আছে, মরাল দিয়েও সেন্টেন্স আছে, আমি পিডিএফ ফাইলটা দিলে আপনারা করে ফেলবেন। এখানে দেখেন বড় একটা প্যাসেজ আছে, এগুলো আমার পেইড কোর্সে যারা আসে তাদেরকে আমি অ্যাসাইনমেন্ট দিই। এই যে ক্লাসটা আমি নিচ্ছি, আমি বারবার আপনাদের বলছি, এটা কিন্তু আমার পেইড বেসের যে রাইটিং কোর্স আছে, আমার এই ক্লাসের, আমার এই কোর্সের ভিতর যে রাইটিং এর যে ক্লাসগুলো আছে, তার ভিতর থেকে একটা ক্লাস আমি আপনাদের দেখাচ্ছি। তো এটা আপনাদের যদি মনে হয় ইম্পর্টেন্ট, বা এতক্ষণ যা কিছু আপনারা শিখলেন, যদি মনে হয় আমি কিছু শিখতে পারছি বা নিতে পারছি, তাহলে এটা একটু স্ক্রিনশট দিয়ে নেন, নিজেরা একটু এটা থেকে প্র্যাকটিস করার চেষ্টা করবেন যে এই সেন্টেন্স গুলো অ্যাটলিস্ট আপনি ট্রান্সলেট করতে পারেন কিনা। পারলে আমাকে দেখাবেন। দেখেন, যেমন আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ড, আমি একটা দুটো একটু দেখাই দিই, একটু নিয়ে রাখেন, আপনারা করার চেষ্টা করবেন, এগুলো খুবই প্র্যাকটিক্যাল এবং সবগুলোই প্যাসিভ মেনটেন করে। আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তি ব্যবহার হয়। তাহলে আমি কিভাবে করব এটা ট্রান্সলেশন? আগে আসবো ভার্বের কাছে, বাংলায় ভার্ব লাস্টে থাকে, এই ব্যবহার হয়টাকে আমি প্রশ্ন করব, কিসের ব্যবহার হয়, কি ব্যবহার হয়? তথ্য প্রযুক্তি। তাহলে সাবজেক্টটা কি? ইনফরমেশন টেকনোলজি, টেকনোলজি সাবজেক্টটা কি? ইনফরমেশন টেকনোলজি। এরপর ব্যবহার হয় ইংরেজি কি? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাজ ইউজুয়াল একটা কাজ হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি, তাহলে ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজ, তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। এবার সাবজেক্ট ভার্ব আমার শেষ, এবার আমি কি করব বলছি, লাস্টের থেকে, বাংলার লাস্টের থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবেন যখন আপনি ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেশন করবেন। তাহলে ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড, এরপর কি, প্রায় সকল কর্মকাণ্ডে, এই তিনটা ওয়ার্ড একসাথে কানেক্টেড ফ্রেজাল ওয়ার্ড। সো এটাকে একসঙ্গে আপনি বসান যে ইন অলমোস্ট অল activities, ACTIVITIES, information technology is used in almost all activities। এবার কি, আধুনিক বিশ্বের, এই যে র আছে না, এর জন্য আমরা একটা অফ প্রেপোজিশন বসাবো। অফ মানে এর, কিসের? মডার্ন ওয়ার্ল্ড, অফ মডার্ন ওয়ার্ল্ড, আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। তাহলে কিভাবে লিখলাম? ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস অফ মডার্ন ওয়ার্ল্ড। এই দেখেন, এই সেমি মডাল ভার্বের যে প্যাসিভ সেন্টেন্স গুলো এখানে দেওয়া আছে, স্মোকিং ইজ টু বি প্রিভেন্টেড, ফেসবুক অ্যাডিকশন ইজ টু বি রিডিউসড, এই অ্যাম ইজ আর টু বি প্লাস ভি থ্রি। মানে এই সেমি মডেল ভার্ব বা মডেল ভার্ব নিয়ে গতকাল আলোচনা করেছিলাম আমি। একটা সেন্টেন্স একটু দেখেন তো, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বার্ষিক সম্মেলন আজ বিকাল 3টায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। দেখেন তো কিভাবে করতে হয়। প্রথমত ভার্ব হচ্ছে অনুষ্ঠিত হবে, তাহলে এটা কোন টেন্সে আছে? ফিউচার ইনডিফিনিট টেন্স। এবার কি অনুষ্ঠিত হবে? বার্ষিক সম্মেলন। কার বার্ষিক সম্মেলন? ইসলামী ব্যাংক বাংলাদেশে। তাহলে এতটুকুকে, এতটুকু ধরে আমার সাবজেক্ট হবে, আপনি একসঙ্গে এটাকে নিতে পারেন। কিভাবে নিবেন জানেন? দেখেন, দা অ্যানুয়াল কনফারেন্স, কনফারেন্স, এবার কিসের অ্যানুয়াল কনফারেন্স? ইসলামী ব্যাংকের, তাহলে অফ ইসলামী
ব্যাংক BDLTD, অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আমি আর অত ফুল ফর্মে লিখতে গেলাম না। সো কি বললাম, যে দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এবার আমি এখানে লিখে দেই, তাহলে আর ঝামেলা থাকবে না। 2019। এইবার আমি ভার্বটা লিখি যে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিত হওয়া ইংরেজি কি? হোল্ড থেকে হেল্ড। যেমন উইল বি হেল্ড, HELD। দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড উইল বি হেল্ড। এইবার সাবজেক্ট ভার্ব শেষ, আমি কি করব? লাস্টের থেকে ফার্স্টের দিকে যাবো। যেমন বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে, একটা প্লেস, প্লেসের আগে অ্যাট অথবা ইন প্রেপোজিশন বসাতে হয়। এবং এটা মনে রাখবেন, যদি ছোট জায়গা হয় তার আগে অ্যাট, যদি বড় জায়গা হয় ইন। সো এটা একটা কেন্দ্র, সম্মেলন কেন্দ্র তুলনামূলক ছোট জায়গা। সো অ্যাট বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার। এবার কখন? আজ বিকাল 3টায়। দেখেন এই সেন্টেন্সটা আমি এই জন্য দেখালাম, যদি কখনো এইভাবে দুইটা টাইমকে মেনশন করা থাকে, ইংলিশে কিভাবে লিখতে হয় জানেন? ছোট টাইমটাকে আগে, বড় টাইমটাকে পরে। অর্থাৎ আজ বিকাল, এই হচ্ছে আমার আজ বড় টাইম, বিকাল আরো বড়, সরি বিকাল এর থেকে একটু ছোট, আর 3টা আরো ছোট। অর্থাৎ 3টা আগে, আপনি এটা আগে বসাবেন যে অ্যাট সার্টেন টাইমের আগে অ্যাট প্রিপোজিশন বসে, 3 PM। এবার ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন জাস্ট টুডে। এই হচ্ছে আমার সেন্টেন্স। কি লিখলাম খেয়াল করেন, দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এই পর্যন্ত তো আমার সাবজেক্টের অংশ। দেন উইল বি হেল্ড, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, এটা ভার্ব। অ্যাট বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটাকে বলা অ্যাডভার্ব অফ প্লেস। এরপর কখন? আজ বিকাল 3টায়, তাহলে অ্যাট 3 PM ইন দ্য আফটারনুন টুডে। অর্থাৎ ইংলিশে যখন এই সময়কে মেনশন করবেন, যদি এরকম দুইটা তিনটা টাইম একসঙ্গে দেওয়া থাকে, ছোট সময়টাকে আগে বসাবেন, স্মল প্লেস, স্মল টাইম প্লাস লাস্ট টাইম। এইভাবে এই সময়টাকে মেনশন করতে হয়। এটা হচ্ছে সঠিক ফরম্যাট টাইমকে মেনশন করার জন্য। বুঝতে পারছেন এই সেন্টেন্সটা কি বললাম? হ্যাঁ, বোঝা যায়? Yes, sir. কিছু কি শেখাতে পারলাম? কিছু শিখতে পারলেন বা নতুন কিছু? হ্যাঁ, সময়টা কি কাজে লাগছে? Everything is clear. And also informative. থ্যাংক ইউ। তো যদি মনে হয় এগুলো দরকার বা কাজে লাগার মতো, এই সেন্টেন্স গুলো যেটার কথা আমি বললাম, এই যে অনুচ্ছেদটা আমি দেখালাম, প্যাসেজটা, এটা একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে নিজের একটু করার চেষ্টা করবেন। আমি এখন আপনাদেরকে একটু ইংলিশ কনভারসেশন দেখাবো। আহ এই যে এই পর্যন্ত, আজকে তো 5th ক্লাস, এই পর্যন্ত আমি আপনাদের যে বিষয়গুলো বলে আসছি, যে ইংরেজি শেখার জন্য আমাদের এই টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ ভয়েসের দরকার হয়, এর বাইরে আর কোনো কিছু এভাবে লাগে না কথা বলার জন্য বা কমিউনিকেশনের জন্য। সেটা অ্যাকচুয়ালি দরকার হয় কিনা, সেটা আমি একটা ইংলিশ কনভারসেশন থেকে আপনাকে আমি দেখাই দিব। অর্থাৎ একটা কনভারসেশন আমি প্র্যাকটিস করব, এবং এখানে আমি এটা আপনাদেরকে বোঝাবো যে গত ক্লাসে আপনারা যারা ছিলেন লাস্ট পর্যন্ত, যারা জানেন যে আমি বেঙ্গলি টু ইংলিশ কনভারসেশন দেখাইছিলাম, বাট আজকে আমাদের ইংলিশ টু ইংলিশ থাকবে। অর্থাৎ একটা মানুষের সঙ্গে যখন আরেকটা মানুষ ইংলিশে কথা বলে, কমিউনিকেট করে, সেই কথা বলার ভিতরে ঠিক কোন ধরনের টাইম, কোন ধরনের টেন্স, কোন ধরনের স্ট্রাকচার গুলো ইউজ হয়, এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি নিজে যখন কারোর সঙ্গে কথা বলবেন ইংলিশে বা কমিউনিকেশন করবেন, আপনার এই ধারণাটা এসে যাবে যে কথা বলতে গেলে ঠিক এই ধরনের সেন্টেন্স গুলোই আমাকে প্রয়োগ করতে হবে বা আমাকে ইউজ করতে হবে। এবং এখানে প্রায় 44 থেকে 45টার মতো কনভারসেশন আছে। এগুলো থেকে আমি আমার স্টুডেন্টদেরকে চর্চা করাই প্র্যাকটিক্যাল ওয়েতে। তো সেইটা আমি আপনাদেরকে এখন একটু দেখাবো বা বোঝানোর চেষ্টা করবো। একটু দেখেন, দেখবেন এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, অনেক কাজে লাগবে। জাস্ট 10টা মিনিট একটু এই জায়গাটাতে টাইম দিবেন। আর আরেকটা কথা আমি বারবার বলে রাখছি, যারা পেইড কোর্সে আসবেন, যারা নতুন আছেন, বারবার ডিটেলসটা জানতে চান, আমি 1 মিনিট আরেকবার বলে দিচ্ছি। এটা আগামী 13 তারিখ থেকে পেইড ব্যাচের নতুন ক্লাস শুরু হবে। যারা পেইড কোর্সে যুক্ত হতে চান তারা এটা করতে পারবেন। 2000 টাকা কোর্স ফি, 1000 টাকা অ্যাডভান্স করে পেইড কোর্সে ক্লাস শুরু করতে পারবেন। এবং যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, জব হোল্ডার বা ফ্রিল্যান্সার, যে কেউ করতে পারবেন। আমি এই যে ফ্রি ক্লাসগুলো আপনাদের নিচ্ছি, আমার এই ফ্রি ক্লাস আর পেইড কোর্সের পার্থক্যটা কি সেটাও আমি আপনাদেরকে বলছি। এই ফ্রি ক্লাসগুলো সবার জন্য উন্মুক্ত থাকে। এটা শত শত স্টুডেন্ট এখানে জয়েন করে। আর পেইড কোর্স নির্দিষ্ট কিছু স্টুডেন্ট থাকে, প্রাইভেট ওয়েতে তারা পড়ে, আমার গাইডলাইনের ভিতর দিয়ে পড়ে। পেইড কোর্সে 2 ওয়ে কমিউনিকেশনটা থাকে, ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে, আপনার স্পিকিং করার সুযোগ থাকে, আপনি একটা ভাষা শিখছেন। এটা সায়েন্স না বা ম্যাথ না যে আমি পড়ালাম আপনি ব্রেন খাটায় বুঝলেন।
আপনি যতই দুর্বল থাকেন না কেন, জাস্ট সঠিক স্ট্র্যাটেজি মেনটেন করে প্র্যাকটিস করলে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন। বাট কথা বলার জন্য আপনার মুখ দিয়ে আপনাকে কথা বলতে হবে, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে। তো সেই কাজগুলো আমরা এখান থেকে করাই দিই। অর্থাৎ ফ্রি ক্লাসটা কি হয়, এটা অন ওয়ে কমিউনিকেশন হয়ে যায়। যে আমি আপনাদের মিউট রেখে পড়াচ্ছি, আমি যদি আনমিউট করে দিই একসঙ্গে সবাই কথা বলে উঠবে। বা আপনার স্পিকিং করার, ল্যাঙ্গুয়েজ ক্লাবে জয়েন করার বা ফিডব্যাক দেওয়ার সুযোগটা থাকে না। এটা যদি না হয়, এই যে আমি যত ক্লাস নেই না কেন, যত ভালো টিচারের কাছে পড়েন না কেন, এরকম হাজারটা ক্লাস করে কোনো লাভ হবে না, কোনো বেনিফিট পাবেন না, যদি না আপনার মুখ দিয়ে আপনি কথা বের করতে না পারেন, আপনি যদি কথা বলতে না পারেন এবং কথা বলার পর সেই ভুলটা ধরায় দেওয়ার লোক যদি না থাকে। তো পেইড কোর্সের বেনিফিট মূলত এইটাই। যারা প্রফেশনাল হইতে ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, যারা মনে করেন আমি খুব কম সময়ের ভিতরে এই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে চাই, যারা মনে করেন আমি আমার এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের একটা অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে আমি শেখাতে চাই, বা এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো আমি শিখতে পারবো, আমি ধারাবাহিকতা মেনটেন করে একটা মেন্টরের অধীনে থেকে এগোতে চাই, তারা আমার এই পেইড কোর্সটা করতে পারেন। এতটুকু বলতে পারি, আপনি ব্যর্থ হবেন না অনেক ভালোভাবে। এর থেকেও একটা ওয়েল এনভায়রনমেন্টে আপনি ক্লাস করে এই ল্যাঙ্গুয়েজটা উইদিন 3 মান্থ, 3 মাসের ভিতর ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এইভাবে গুগল মিটের মাধ্যমে ক্লাস হবে। সপ্তাহে 4 দিন ক্লাস, শনি সোম বুধ শুক্র। আগামী সোমবার অর্থাৎ 13 তারিখ থেকে পেইড কোর্সের ক্লাসগুলো শুরু হবে। আহ এই ক্লাসের টাইম থাকবে 1 ঘন্টা। কোর্স 3 মাসের। উইদিন 3 মান্থ আপনি সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটাই কভার করতে পারবেন। যদি ক্লাস মিস করেন বা প্রবলেম হয়, পরবর্তীতে আবার নতুন যে কোনো ব্যাচের সঙ্গে সেই ক্লাসগুলো আপনি ফিল আপ করে নিতে পারবেন। অর্থাৎ আপনি যতদিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন, আপনি থাকতে পারবেন, তার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। টোটাল কোর্স ফি 2,000 টাকা। 2,000 টাকার ভিতরেই আপনি যতদিন না পর্যন্ত শিখতে পারেন থাকবেন। বাট যদি রেগুলারিটি মেনটেন করে করেন, 2 মাস বা 2.5 মাসের ভিতরে আপনি ডেভেলপ করতে পারবেন, এতটুকু আমি অ্যাসিওর করতে পারি। এবং এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, জব হোল্ডার, অফিসার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, মূলত এই কোর্সটা বিজি লাইফের মানুষের জন্যই আমি রান করে থাকি। যারা জব হোল্ডার বা চাকরিজীবী, যারা হাউস ওয়াইফ, যারা দিনের বেলায় ব্যস্ত থাকেন, এই জন্য এই রাতেই ক্লাসগুলো হয়। এই মেইন কোর্স হচ্ছে রাত 10টায় শুরু হবে, 13 তারিখ রাত 10টা থেকে। প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকে মেইন স্পোকেনে। এবং প্রত্যেকটা ব্যাচ সন্ধ্যা বা রাতে হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে ক্লাসগুলো করতে পারে। আর এইভাবেই ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে আমি ক্লাসগুলো নিয়ে থাকি। প্রত্যেকটা ক্লাসেরই, যারা ফ্রি ক্লাস করছেন আমি ক্লাস রেকর্ড পিডিএফ ফাইল দিচ্ছি, যারা পেইড কোর্সে আসবেন সেখানেও প্রিমিয়াম ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইলগুলো আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ যদি কেউ কোনো ক্লাস মিস করেন, পরবর্তীতে দেখে নিতে পারবেন। আর যারা একদমই দুর্বল, আপনারা যারা অনেকে কনফিডেন্ট পান না, মনে করেন আমি পারি না, কিছুই পারি না, একদমই দুর্বল, আমার দ্বারা কি সম্ভব? সম্ভব। আমি সেইভাবে প্র্যাকটিক্যাল ওয়েতে শিখিয়ে থাকি। এই কোর্সটা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা টপিক আমি পড়াবো। একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ইংরেজি ভাষাটা যাতে নিজের আয়ত্তে আনতে পারে। আমার এই কোর্সটা থেকে আপনি সম্পূর্ণরূপে আপনার স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং, আপনার যে রিডিং, প্রোনাউন্সিয়েশন, প্রত্যেকটা বিষয় আপনি কভার করতে পারবেন। এবং যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, এই কোর্সটা থেকেই আপনি ডিরেক্টলি আইএলটিএস এর এক্সামে বসতে পারবেন। এতটুকু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি। আইএলটিএস এর উপর অনেকগুলো সেশন আমার এই জায়গাটাতে থাকবে, আমি নিয়ে থাকি, কারণ অনেকে আইএলটিএস কে টার্গেট করে এই কোর্সটা করে থাকে। সেই জন্য আমি আইএলটিএস এর কিছু ক্লাস, কিছু সেশন আমি এখানে ইনক্লুড করেছি। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কথা। আর টোটাল কোর্সে হচ্ছে 70টা ক্লাস। এখানে হিউজ ক্লাস, আপনি নিজেও ইমাজিন করতে পারবেন না কত কিছু আপনি পাবেন। এবং ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, কোর্স শেষে সার্টিফিকেট পাবেন, আপনাকে একটা আইডি কার্ড দিব, আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। ফর্মাল ওয়েতে শিখতে পারবেন। বা আমার লেখা এই যে বইটা, এই বইটাও আমি আপনাদেরকে প্রোভাইড করব, বইটা কাছে রাখবেন আর জাস্ট ক্লাসগুলো রেগুলারিটি মেনটেন করে করবেন। এবং এই যে আইডি কার্ড দেখছেন, এরকম প্রত্যেকে একটা স্টুডেন্ট আইডি কার্ড পাবেন। যেহেতু আপনারা অনলাইনে ক্লাস করছেন, আপনার নাম্বারটা হারিয়ে যেতে পারে বা ব্যান হতে পারে, এটা আমাকে পরে দেখালে আপনাকে যে কোনো নতুন ব্যাচে আমি অ্যাড করে নিতে পারবো। একদম প্রফেশনাল ওয়েতে আপনি এখান থেকে শিখতে পারবেন। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, এবং এগুলো বইয়ের ভাষার কোনো গ্রামার না, কিছু কম্পালসারি গ্রামার ক্লাস আমি নিয়ে থাকি, যেগুলো প্র্যাকটিক্যাল ওয়েতে আপনি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারবেন আপনার স্পিকিং বা রাইটিং এ, যেটা করার মাধ্যমে আপনি যে কোনো একটা ভাইবা, ইউ উইল বি এবল টু ফেস এনি কাইন্ডস অফ ভাইবা or presentation, as well as you'll be able to write any kinds of CV, report, composition, essay, paragraph in English without confusion, or undoubtedly you will be able to do that. এর জন্য আমি গ্রামারটা নিয়ে থাকি, অর্থাৎ আপনার ক্রিয়েটিভ পাওয়ারটা বৃদ্ধি পায়। আমি যদি গ্রামার না নিয়ে শুধু স্পোকেন করাই, শুধু যদি ওই যে বললাম যে এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, তাহলে স্টুডেন্টটা কনফিউশনে পড়ে যায়। যখনই নতুন কিছু করতে যায় পারে না, ওই একটা জায়গায় একটা সার্কেলের ভিতরেই পড়ে থাকে। বাট আমি চাই
আপনি নিজে মানে নিজের মতো করে ক্রিয়েটিভ ওয়েতে আপনি সবকিছু পারেন। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, অর্থাৎ ইংলিশে কথা বলার জন্য যা কিছু দরকার এখান থেকে আমি কভার করে থাকি। হোয়াট এভার ইউ নিড, টেন্স, মডাল, সেমি মডাল, অক্সিলারি ভার্বের ব্যবহার, প্যাসিভ ভয়েস, পজিটিভ ভার্ব, কন্ডিশনাল সেন্টেন্স এবং যত রুলস এন্ড রেগুলেশন আছে আমার প্র্যাকটিক্যালি স্পিকিং করার জন্য যা যা লাগবে এখান থেকে আপনারা পাবেন। একদম ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস মেনটেন করতে পারবেন। 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো হবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স লেভেলের গ্রামারের উপর, যেটা থেকে এই ল্যাঙ্গুয়েজটাকে আরো এক ধাপ ডেভেলপ করতে পারবেন। প্ল্যানটা একটু দেখে রাখেন। এই জায়গাটাতে যারা রাইটিং এ দুর্বল, যারা অ্যাডমিশন, বিসিএস, ব্যাংক জব, এই রাইটিং গুলোতে প্রবলেম ফেস করেন, যাদের ইমেইল লিখতে হয়, যারা হাউস ওয়াইফ আছেন, রাইটিংটা যাদের মেইনলি দরকার একটা স্ট্যাটাস বা ব্লগ লেখার জন্য হলেও, তারা এই ক্লাসগুলো থেকে ডেভেলপ করতে পারেন। এই আজকে যে ক্লাসটা আমি নিলাম, এতক্ষণ যেটা দেখালাম, এটা কিন্তু আমি যেটা ওই বললাম আমার পেইড কোর্সের যে রাইটিং ক্লাসগুলো আছে তার ভিতর থেকে একটা ক্লাস আপনাদের আমি দেখালাম। তাহলে এবার আপনি নিজে ইমাজিন করে দেখেন, যদি 10টা রাইটিং ক্লাস আপনি করতে পারেন, আপনার ডেভেলপমেন্টটা কোন জায়গায় যাবে। এরপর 50 থেকে 70 নম্বর ক্লাসগুলো থাকবে কনভারসেশন প্র্যাকটিস, নিউজ আর্টিকেল ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস, যেটা প্রতিদিন করার মাধ্যমে উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এই জায়গাটাতে আপনার কাজ বেশি থাকবে। অর্থাৎ আমি যেটা বারবার বলছি, একটা টিচার ক্লাস নিল, একটা স্টুডেন্ট পড়লো, শিখলো, বুঝলো, বুঝলে কি সে ইংলিশে কথা বলতে পারে? এটা তো সায়েন্স না বা ম্যাথ না যে আমি ব্রেন খাটায় সবকিছু বুঝলাম। এটা একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ। এটা পারতে গেলে আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে, আপনাকে আউট স্পোক করতে হবে, আপনার মুখ থেকে কথা বের করতে হবে। তো এর জন্য প্রতিদিন এই ক্লাসে বসে কনভার্সেশন প্র্যাকটিস করাই, নিউজ আর্টিকেল ট্রান্সলেশন করাবো, প্রেজেন্টেশন ক্লাস, অর্থাৎ সার্টেন টপিক থাকবে, স্যাম্পল কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে, সেই অ্যান্সারগুলো কিভাবে প্রোভাইড করবেন সেগুলো আমি বুঝাই দিব। তারপর যখন নিজে স্পিকিং করবেন, সেই স্পিকিং এর ভিতরে যে ভুলগুলো থাকবে আমি আবার ধরাই দিব। তো এইভাবে যদি করাতে থাকে আপনি কেন পারবেন না? যারা এই ফ্রি ক্লাসগুলো অ্যাটলিস্ট করছেন তারা বুঝতে পারছেন প্রত্যেকটা ক্লাসে কতগুলো বিষয়, কতগুলো জায়গা নিয়ে আমি আলোচনা করতেছি। আগামীকাল একদম স্পোকেন রিলেটেড একটা ক্লাস আছে, 6th ফ্রি লাইভ ক্লাস। এটা করবেন, করলে বুঝতে পারবেন ফ্রি স্পিকিং এর ক্লাসগুলো কতটা ইফেক্টিভ হবে আপনাদের জন্য। তো এইভাবে উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। যদি মনে করেন যে এই লোকটা পড়াতে পারে, টেকনিক ভালো, শিখতে পারবো, তাহলে করতে পারেন। কারণ দেখেন, ফ্রিতে কখনো ডেভেলপ করা যায় না। ডেভেলপ করা যায় না বলতে, আপনি আজকে আমার কাছে একটা ক্লাস করছেন, কালকে হয়তো ইউটিউব চ্যানেলে একটা ক্লাস দেখবেন, পরের দিন ফেসবুক পেজে বা এরকম আরেকটা ক্লাসে একটা সেশনে জয়েন করবেন। এই বিভিন্ন জায়গায় করতে থাকলে আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যেতে থাকবে, আপনি শিখে যাবেন, শেষ নামাতে পারবেন না, নিজের ভিতরে কনফিডেন্ট পাবেন না। শেখাটা শিখে যেতেই হবে। কিন্তু আপনি প্রফেশনাল হতে চাইলে অবশ্যই একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকতা মেনটেন করে পড়তে হবে। এটা একটা ল্যাঙ্গুয়েজ, একটা চেইন অফ কমান্ড আছে, বুঝতে হবে আমি কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, কোন টপিকের পর কোন টপিক পড়বো, কোনটার সাথে কোনটা কানেক্টেড, যেটা এইখান থেকে আপনি ধারাবাহিকতা মেনটেন করে পড়তে পারবেন। কোর্স ফি হচ্ছে 2000 টাকা। আর যারা পারবেন একবারে দিয়ে দিবেন, ঝামেলা থাকবেন। আজকেও 2-3 জন 2000 করে দিছে দেখলাম, আর কয়েকজন 1000 করেও দিছে। 1000 টাকা অ্যাডভান্স করে ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। যারা নতুন ব্যাচে ভর্তি হবেন, এখানে বিকাশ বা নগদ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন। যারা ইন্ডিয়া থেকে আসেন তারাও ফোন পে বা গুগল পে করে পেইড কোর্সের ক্লাসে জয়েন করতে পারবেন। ইন্ডিয়া থেকেও আজকে 2 জন জয়েন করছে, 2 জন আজকেই ভর্তি হয়েছে ইন্ডিয়া থেকে। তো এটা হচ্ছে আপনার আহ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিন, আপনারা ফোন পে বা গুগল পে করেও ভর্তি হতে পারবেন। আর যারা বাইরের কান্ট্রি থেকে আছেন, যদি মনে করেন যে আমি পেইড কোর্সটা করতে চাই, প্রফেশনাল হতে চাই, দ্রুত ল্যাঙ্গুয়েজটা শিখতে চাই, বা ল্যাঙ্গুয়েজ ক্লাবে থেকে এক্সপার্ট টিচারের অধীনে থেকে আমি স্পিকিংটা প্র্যাকটিস করতে চাই, যারা এটা করতে চান তারা পাবেন সেই ফ্যাসিলিটিস গুলো। এবং প্রত্যেকটা স্টুডেন্টের আমি এটাও আপনাদের বলছি যে আমি কিন্তু 1-to-1 স্পিকিং টেস্টও নিয়ে থাকি, যে কে কতটুকু ডেভেলপ করতে পারলো সেইটার উপর ডিপেন্ড করে আমি কিছু টেস্ট নিয়ে থাকি, এবং That এটা I আপনারাও have দিতে পারবেন। এইভাবে কয়েকটা স্পিকিং টেস্ট আমি graduates আপনাদের কাছ from থেকে নিব, আপনারা different দিতে পারবেন যে place. কে কতটুকু ডেভেলপ করতে পারলো। একদম প্রফেশনাল ওয়েতে একটা অফলাইনের কোর্সের থেকে আপনারা বেটার কিছু পাবেন। এরা সবাই আমার পেইড কোর্সের স্টুডেন্ট, এবং তারা কতটুকু ডেভেলপ করলো সেটার উপর ডিপেন্ড করে আমি তাদের কাছ থেকে স্পিকিং টেস্ট গুলো নিয়ে থাকি, Live এবং এইগুলো Karuna আপনারাও library. দিতে পারবেন। আমি দেখাবো এখান থেকে ভালোভাবে শোনা যায় না এগুলো। তো যারা করতে চান তারা জানাবেন, আর এটা আমার নাম্বারটা নিয়ে রাখেন। যারা ভর্তি হতে চান আগামীকালকের ভিতরেই ভর্তি হওয়ার চেষ্টা করবেন, আর সিট আর বেশি নেই, অল্প কিছু সিট আছে। তো আগামীকালকের ভিতর ভর্তি হওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা কোর্সটা করতে পারবেন। আবার বলছি, 13 তারিখ সোমবার থেকে পেইড কোর্সের ক্লাস শুরু হবে রাত 10টায়, সপ্তাহে 4 দিন ক্লাস, 3 মাসের কোর্স, শনি সোম বুধ শুক্র, 2000 টাকা কোর্স ফি। এর বাড়তি আর কোনো টাকা পয়সা দিতে হবে না। আমার লেখাই বইটাও আমি পাঠিয়ে দিব আপনাদেরকে, এটা সাথে রাখবেন।
আর হচ্ছে ক্লাসগুলো করবেন, ধারাবাহিকতা মেনটেন করে। আমি এতটুকু অ্যাসিওর করতে পারি, যদি রেগুলারিটি মেনটেন করে করতে পারেন, উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন দিস ল্যাঙ্গুয়েজ। ওকে, সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। এখন আমি একটু কনভারসেশন নিয়ে কথা বলি। আর যার যা কথা আছে, কোনো প্রশ্ন থাকলে আমি শেষে উত্তর দিচ্ছি, বাট এই কনভারসেশনটাকে একটু দেখেন। এখানে স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমার কথাগুলো শোনা যাচ্ছে? কন্টিনিউ করব কনভারসেশনের ভিতর যাব? ওকে, ঠিক আছে। তো দেখেন, বোঝার ট্রাই করেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, একটু ওয়েট করেন, আপনাদের যার যা প্রশ্ন আছে আমি একটু পরে উত্তর দিচ্ছি। জাস্ট আমরা এটা আগে একটু শেষ করি, খেয়াল করেন, তা নাহলে সবাই বসে থাকবে। হ্যাঁ, আমরা একটু শেষ করি। দেখেন, মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। মোবাইল ফোন আধুনিক বিজ্ঞানের একটা বিস্ময়। এই যে সেন্টেন্সটা লেখা আছে, এটা দেখে আমাকে বুঝতে হবে এটা কোন টেন্সের সেন্টেন্স। সেন্টেন্সের ভিতর থেকে আমাকে টেন্স আইডেন্টিফাই করে রাখি, যে ইংলিশে যখন একটা কথা বলা হয় মেনলি কোন ধরনের স্ট্রাকচার গুলো মেনটেন করে বলা হয়। তো এখানে দেখেন ভার্বটা হচ্ছে ইজ, প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্টের পরে ভার্ব থাকে, এই মোবাইল ফোন সাবজেক্ট, এবং এই ভার্বটা দেখলেই বোঝা যায় যে কোন টেন্স আছে। এখন অনেকে ভাবে কি যে এম ইজ আর মানে কন্টিনিউয়াস টেন্স, বাট না, এখানে ইজটা মেইন ভার্ব, এই ছাড়া আর কোনো ভার্ব নেই। এটা বি ভার্বের একটা সেন্টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এর পরের সেন্টেন্সটা দেখেন, ইট হ্যাজ অ্যাডেড আ নিউ ডাইমেনশন টু আওয়ার ওয়ে অফ লাইফ অ্যান্ড টু দ্য কমিউনিকেশন সিস্টেম। হ্যাজ প্লাস অ্যাডেড, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হ্যাভ হ্যাজ প্লাস ভি3। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনিশনটা কেমন? যে কেউ কোনো কাজ করেছে, গিয়েছে, পড়েছে, লিখেছে, চলেছে, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। তো এই সেন্টেন্সটার বাংলা অর্থ তাহলে কেমন দাঁড়ায়? ইট হ্যাজ অ্যাডেড, বাংলা অর্থটা এরকম, এটা যুক্ত করেছে, এটা যুক্ত করেছে একটা নতুন মাত্রা আর নিউ ডাইমেনশন টু আওয়ার ওয়ে অফ লাইফ, আমাদের জীবনে, অ্যান্ড টু দ্য কমিউনিকেশন সিস্টেম, এবং যোগাযোগ ব্যবস্থায়। বাট ইট ক্যান বি মিসইউজড বাই সামওয়ান, কিন্তু কারো কারো দ্বারা এটার অপব্যবহার হতে পারে। নাও রাইট আ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অন দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন। তাহলে এটা ইট ক্যান বি মিসইউজড, এটা হচ্ছে মডালের প্যাসিভের একটা স্ট্রাকচার, ক্যান বি প্লাস ভি3, দেখছেন, মডালের প্যাসিভ। তো এখন দেখেন দুইজনের ভিতরে একটা কনভারসেশন। প্রথমে বলছে আনিস, হাই রাহেল, হাউ আর ইউ? বলছে আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? এখান থেকে আমরা একটু দেখবো এবার। দেখেন, বলছে আই এম ফাইন টু, ইউ নো। দেখেন, ইউ সাবজেক্ট, নোটা একটা ভার্ব, তুমি জানো। আবার এইখান থেকে আরেকটা ক্লজ শুরু হচ্ছে, আই হ্যাভ বট আ নিউ মোবাইল ফোন ইয়েস্টারডে, হিয়ার ইট ইজ। হ্যাভ বট, বাই মানে কেনা, এর পাস্ট পার্টিসিপল বট, তাহলে হ্যাভ প্লাস বট, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তাহলে আই হ্যাভ বট এর বাংলা অর্থটা কি, অ্যাকচুয়াল বাংলা অর্থটা কি? আমরা অনেকেই আছে যে ইংলিশের প্যাসেজ রিড আউট করতে পারি, রিডিং পড়তে পারি যে কোনো একটা প্যাসেজ, কিন্তু অ্যাকচুয়াল মিনিংটা আমরা বের করে আনতে পারি না। যদি টেন্সটাকে আইডেন্টিফাই করা যায় তাহলে একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং বের করা যায়। সো আই হ্যাভ বট আ নিউ মোবাইল ফোন, আমি একটা নতুন মোবাইল ফোন কিনেছি, কিনেছি, ঠিক আছে। বলছে নাইস, ভেরি নাইস, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মোবাইল ফোন? মোবাইল ফোন সম্পর্কে তুমি কি মনে করো, তুমি কি ভাবো? এই জায়গাটাতে ডু ইউ থিঙ্ক, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোশ্চেন করার জন্য অক্সিলারি ভার্ব হিসাবে ডু এর ব্যবহার করতে হয়। এবং এই থিঙ্ক শব্দটা একটা স্ট্যাটিক ভার্ব। আপনি এখানে কখনো বলতে পারবে না হোয়াট আর ইউ থিঙ্কিং, তুমি কি ভাবছো, এই থিঙ্কের সঙ্গে আইএনজি বসানো যায় না। সো বলছে নাও এ ডেইস মোবাইল ফোন ইজ আ ভেরি এসেনশিয়াল পার্ট, এসেনশিয়াল ডিভাইস। বলছে বর্তমান সময়ে, এটা একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। এইখান থেকে সেন্টেন্সটা শুরু, মোবাইল ফোন ইজ আ ভেরি এসেনশিয়াল ডিভাইস, একটা গুরুত্বপূর্ণ ডিভাইস। সো এই ইজটাই এখানে ভার্ব, এই ছাড়া আর কোনো ভার্ব নেই, অর্থাৎ বি ভার্বের সেন্টেন্স, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। ইট হ্যাজ অ্যাডেড, ওই সে আগের কথাটা বলা, যেটা যুক্ত করেছে আর নিউ ডাইমেনশন টু আওয়ার ওয়ে অফ লাইফ অ্যান্ড টু দ্য কমিউনিকেশন সিস্টেম। উই ক্যান কমিউনিকেট, দেখেন এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে উই, ভার্ব হচ্ছে ক্যান প্লাস কমিউনিকেট, অর্থাৎ মডালের সেন্টেন্স, আমরা যোগাযোগ করতে পারি উইথ দ্য হোল ওয়ার্ল্ড ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম থ্রু ইট, সারা বিশ্বের সাথে খুবই কম সময়ে, থ্রু ইট মানে এটার মাধ্যমে, থ্রু শব্দটা কি, একটা প্রেপোজিশন, থ্রু ইট, এটার মাধ্যমে। ইউজিং আ মোবাইল ফোন, দেখেন মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে বা মোবাইল ফোন ব্যবহার করে, উই ক্যান টেক, এটাও মডেলের একটা সেন্টেন্স, আমরা নিতে পারি, ক্যান প্লাস ভি1, ফটোগ্রাফ, ভিডিও অ্যান্ড এনজয় মিউজিক। বলছে রাইট ইউ আর এনিথিং এলস, আর কিছু?
এইবার একটা সেন্টেন্স আছে, একটু খেয়াল করেন। এই যে এতক্ষণ যে আমি প্যাসিভ নিয়ে কথা বললাম না আপনাদের সঙ্গে, এটা একটু দেখেন। মোর ওভার, অধিকন্তু বা আরো, দেখেন কি বলছে, মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম হ্যাভ বিন ইনক্লুডেড ইন ইট। এই যে হ্যাভ বিন প্লাস ভি3, এটা কি বলেন তো? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা কেন ব্যবহার করা হয়েছে? আমার সাবজেক্টটা হচ্ছে মেসেজিং এবং ইন্টারনেট সিস্টেম, অর্থাৎ এটা নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ সাবজেক্ট। এই মেসেজিং এবং ইন্টারনেট সিস্টেম হ্যাভ বিন ইনক্লুডেড মানে সংযুক্ত করা হয়েছে, যুক্ত করা হয়েছে ইন ইট, এটাতে, কোনটাতে? ওই মোবাইল ফোনে। তো এই হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভি3 প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার কিন্তু এটা। তাহলে দেখছেন, একটা প্র্যাকটিক্যাল কনভারসেশনেও কিন্তু আমার এই প্যাসিভের ব্যবহার করার প্রয়োজন হয়, এগুলো শিখতে হয়। বলছি ইয়েস, ইউ আর রাইট, বাট দেয়ার আর অলসো সাম ডিমেরিটস অফ মোবাইল ফোন। মোবাইল ফোনের কিছু অসুবিধাও আছে। বলছে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, টকিং। আর ইউ টকিং, তুমি কি বলছো এ বিষয়ে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হোয়াট আর ইউ টকিং। বলছে নাও ডেজ সাম পিপল, বর্তমান সময়ে কিছু মানুষ, কমিট ক্রাইম ইউজিং মোবাইল ফোন, অর্থাৎ ক্রাইম করে, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে এই মোবাইল ফোনের মাধ্যমে। ইট হ্যাজ বিকাম, দেখেন হ্যাজ প্লাস বিকাম, বিকাম প্রেজেন্ট ফর্ম, বিকেইম পাস্ট ফর্ম, আবার পাস্ট পার্টিসিপল ফর্মটা বিকাম। সো হ্যাজ বিকাম, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হয়েছে। বাংলা অর্থটা কি? ইট হ্যাজ বিকাম, এটা হয়েছে, কি হয়েছে? অ্যান ইজি ওয়ে, একটা সহজ উপায়, অফ টিজিং গার্ল, টিজিং গার্ল অর্থাৎ মেয়েদেরকে উত্ত্যক্ত করা। বলছে নট দিস আর অনলি, শুধু এগুলোই নয়, মাস ইউজ অফ মোবাইল ফোন ইজ হার্মফুল ফর হেলথ, এক্সপার্টস সেই দ্যাট, বিশেষজ্ঞরা বলে যে, সাবজেক্টটা হচ্ছে এক্সপার্টস, থার্ড পারসন প্লুরাল, সে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স, জাস্ট বলে যে দিস ইজ হার্মফুল ফর আওয়ার হিয়ারিং অ্যান্ড ব্রেন, এটা ক্ষতিকর আমাদের শোনার জন্য এবং ব্রেনের জন্য। বলছে রিয়েলি, সত্যি? আই ডিডেন্ট নো ইট বিফোর, আমি এটা আগে জানতাম না। আচ্ছা বলেন তো, আমি যদি বলি যে আমি এটা আগে জানতাম, এখানে কি বলছে যে আই ডিডেন্ট নো ইট বিফোর, আমি এটা জানতাম না। এখন আমি যদি বলি যে আমি এটা আগে জানতাম, তাহলে ইংলিশটা কি হতো? কেউ বলতে পারে? আমি এটা আগে জানতাম। I knew it. রাইট, থ্যাংক ইউ সো মাচ। নো ইট না, আই নিউ ইট বিফোর। ধন্যবাদ যারা বলতে পারছেন। আমার পাস্ট ইনডিফিনিট টেন্সের মেইন সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম বসে, অর্থাৎ আই নিউ ইট, আমি জানতাম। কিন্তু যখনই আপনি এটা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন, আমার ডিডের ব্যবহার করতে হয়, আর ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্ম বা রুট ফর্মে চলে আসে। সো আই ডিডেন্ট নো ইট, আমি জানতাম না, বাট আমি জানতাম আই নিউ ইট, তাই না? এরপর দেখেন, ইভেন সাম স্টুডেন্টস ক্যান নট কনসেন্ট্রেট, তো এটা মডেলের সেন্টেন্স। এমনকি কিছু ছাত্রছাত্রী মনোযোগ দিতে পারে না ইন স্টাডি, পড়াশুনোয়, বিকজ দে রিমেইন বিজি, রিমেইন মানে থাকা, স্টে মানে থাকা, রিমেইন মানেও থাকা, তারা ব্যস্ত থাকে ওভার মোবাইল ফোন দা হোল নাইট, সারা রাত ধরে মোবাইলে ব্যস্ত থাকে। বলছে দিস পয়েন্ট ইজ অলসো কারেক্ট। কি বলছে? বিকজ দ্য মোবাইল অপারেটরস প্রোভাইড ভেরিয়াস ফ্যাসিলিটিস অ্যাট নাইট, মোবাইল পরিচালনাকারী বা অপারেটরস বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করে, বাট ইট ইজ নট দ্য ফল্ট অফ মোবাইল ফোন, এটা মোবাইল ফোনের দোষ নয়, এটা আমাদের দোষ, ইট ইজ আওয়ার ফল্ট। অফকোর্স উই শুড মেক দ্য প্রপার ইউজ অফ মোবাইল ফোন, আমাদের মোবাইল ফোনের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। এখানে শুড প্লাস মেক করা উচিত, অর্থাৎ মডেলের সেন্টেন্স। বলছে নাও আই হ্যাভ টু গো টু মাই প্রাইভেট টিউটর, এখন আমাকে আমার প্রাইভেট টিউটরের কাছে যেতে হবে। এটা সেমি মডাল, হ্যাভ টু প্লাস ভিআর, কাউকে কোনো কিছু করতে হবে, অর্থাৎ আমাকে যেতে হবে। ওকে, সি ইউ লেটার, বাই। তো দেখেন, এই যে একটা কনভারসেশন আমরা এখানে দেখলাম, এই কনভারসেশনের এবার আপনি যদি একটু স্ট্রাকচার গুলোকে নিয়ে থিঙ্কিং করেন, যে একটা মানুষের সঙ্গে যখন আরেকটা মানুষ ইংলিশে কথা বলছে, কমিউনিকেট করছে, কনভারসেশন করছে, ঠিক কোন ধরনের সেন্টেন্স গুলো সে ব্যবহার করছে। দেখেন এখানে এই সেমি মডাল ভার্বের সেন্টেন্স আছে, মডাল ভার্বের সেন্টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স আছে, পাস্ট টেন্সের সেন্টেন্স আছে, আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স আছে, এখানে একটা দেখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স আছে, আবার প্যাসিভ ভয়েসের সেন্টেন্সও কিন্তু আছে, এই যে হ্যাভ বিন ইনক্লুডেড। তো আমি যে কথাটা বারবার বলি, ইংলিশ শেখার জন্য যারা ভোকাবুলারিতে দুর্বল, ভোকাবুলারি বলতে শুধুমাত্র ভার্বের ফর্ম শেখা লাগে, এরপরে আপনার কি জানতে হয়? এরপরে আপনার এই টেন্স, মডাল, সেমি মডাল এবং এই প্যাসিভের স্ট্রাকচার যদি জানা থাকে, বিশ্বাস করেন কেউ আপনাকে আটকাতে পারবে না।
whatever you want to say, whatever you think in Bengali, you will be able to speak in English. খুবই সহজ, এটা তো জাস্ট প্রথম কনভারসেশন ছিল, এই জন্য একটু সিম্পল। এরপরে আরো অনেক আছে, 44টা কনভারসেশন এখানে আছে। এগুলো প্র্যাকটিস করলে কি হয়, আমরা অনেকে ইংলিশ রিডিং পড়তে পারি, বাট রিডিং পরে একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং বের করতে পারি না। তো এগুলো পড়লে টেন্স গুলো চর্চায় থাকে, টেন্সটা আইডেন্টিফাই করতে পারলে তার মিনিংটা বের করা যায়, এবং এটা অনেক মানে ভালো হয় কমিউনিকেশন বা কনভারসেশন প্র্যাকটিসের জন্য, ভালো একটা স্ট্র্যাটেজি এটা। তো এগুলো আমি করাই থাকি আমার স্টুডেন্টদেরকে, যারা পেইড কোর্সে আসবেন আপনারা পাবেন এই বিষয়গুলো। ঠিক আছে, সো যতটুকু বললাম আপনারা বুঝতে পারছেন কি কি বললাম, কথাগুলো ক্লিয়ার? সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই, আর আবারও বলছি হ্যাঁ কথা বলবেন, আর আবারও বলছি যারা পেইড কোর্সে ভর্তি হতে চান আগামীকালকের ভিতরে ভর্তি হওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। আমি পেইড কোর্সের গ্রুপও করে ফেলছি। আপনার 2000 টাকা কোর্স ফি, 1000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন, আগামী 13 তারিখ থেকে শুরু। আর এই দুইটা নাম্বার নিয়ে রাখেন, এই দুইটা নাম্বারে কল দিয়েন বা হোয়াটসঅ্যাপে নক দিয়েন বা লিখে দিয়েন যারা ভর্তি হতে চান, বা এই নাম্বারে সেন্ড মানি করে আহ, একটা স্ক্রিনশট পাঠালেই আমি আপনাদের পেইড কোর্সের গ্রুপগুলোতে অ্যাড করে নিব, আপনারা ক্লাস করতে পারবেন। একদমই বেসিক গ্রামার থেকে শুরু করে স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, আবারও বলছি সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটাকে আপনি প্র্যাকটিক্যাল ওয়েতে শিখতে পারবেন, এতটুকু আমি অ্যাসিওর করতে পারি। আর আগামীকালও 6 ফ্রি লাইভ ক্লাস আছে, আগামী পরশুদিনও ক্লাস আছে, সেই ক্লাসগুলো আপনারা করবেন, এগুলো অনেক ইম্পর্টেন্ট হবে। কারণ এখানেও আমি আমার ফুল ইফোর্ট দিয়েই পড়াই, ফ্রি ক্লাসগুলো যাতে তাদের করাচ্ছি, এটা একটা কোর্সের মতো করে নিয়েই করাচ্ছি। ঠিক আছে, সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।